আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? সবাই ভালো আছো কিনা সেটা জানাও আগে কমেন্টে। পরীক্ষা তো সামনে, সো ভালো বেশি একটা থাকার কথা না, পড়াশোনার মধ্যেই থাকার কথা। আহ, মানে তোমার অবস্থা না হলেও তোমার পড়াশোনার অবস্থা কেমন সেটা হলো কমেন্টে জানাও, যে পড়াশোনা অন্তত ভালো আছে কিনা, তুমি ভালো থাকো বা না থাকো। আচ্ছা, সো আজকের এই লাইভটা কাদের জন্য বা কোন সাবজেক্টের জন্য পিছনেই দেখতেছো। আজকের এই লাইভটা এসএসসি 26 অর্থাৎ এই যে কয়দিন পরেই যাদের পরীক্ষা তাদের জন্য। আর এইটা হলো মূলত মানবিক বিভাগের যে সাধারণ বিজ্ঞান চ্যাপ্টারটা আছে সেইটার হলো সুপার সাজেশন। সো এটা হলো তারা একটু বেশি মনোযোগ দিয়ে করো, বা তোমার ফ্রেন্ডদের মধ্যে জানায় দাও যে যাদের সাধারণ বিজ্ঞান সাবজেক্টটা আছে তাদেরকে এই জিনিসটা শেয়ার করো। ঠিক আছে, শেয়ার করে নিজের প্রোফাইলেও রাখতে পারো। কারণ তাহলে কি হবে, তুমি যদি আজকে পুরাটুকু দেখে শেষ নাও করতে পারো, তাহলে পরবর্তীতে যেন তুমি নিজের প্রোফাইলে গিয়েই পুরাটা দেখতে পারো। আর হলো তোমাদের শিখর পেজে দেখা যাবে যে তুমি কয়েকদিন পরে দেখতে গেছো আরো অনেকগুলো ক্লাস এরকম আসতেই থাকবে আসতেই থাকবে। কারণ হলো আমাদের বিজ্ঞান বিভাগের সবার জন্য ক্লাসগুলো আসবে, সব সাবজেক্টের। মানবিকের সবগুলোর জন্য আসবে। তাছাড়া ব্যবসায় শিক্ষার যে কমন সাবজেক্টগুলো আছে সেগুলো তো আসতে থাকবেই। সো আলটিমেটলি এই ক্লাসটা একটু নিচে চলে যেতে পারে। সো যারা যারা এখন লাইভে আসো, তোমরা যদি মানবিক বিভাগের হয়ে থাকো এবং বিজ্ঞান সাবজেক্টটা থেকে থাকে, তাহলে অবশ্যই এটা নিজের প্রোফাইলে শেয়ার করে রাখো। এবং সাথে সাথে তোমার কোনো ফ্রেন্ড যদি জানো যে থাকে, তাহলে তাকে এই জিনিসটা দিয়ে রাখো। বিশেষ করে তোমার যদি আশেপাশের রোল হয় তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটা দিয়ে রাখো। কারণ তাকেও তো জোর করে পড়াতে হবে, তাই না? সো এটা তোমারই দায়িত্ব। আচ্ছা, তো চলো দেখি। এখন চলো সবাই বলো যে আমার কথা ক্লিয়ারলি শুনতেছো কিনা, এবং তোমরা স্ক্রিনের সব লেখা মোটামুটি ক্লিয়ারলি দেখতেছো কিনা। এই জিনিসটা একটু আগে আমাকে জানাও, কমেন্টে জানাও। আলহামদুলিল্লাহ ভালো আছো। আচ্ছা, পড়ালেখার অবস্থা বাজে, তাহলে তো বেশি দিন ভালো থাকবা না। ঠিক আছে, পড়ালেখা ভালো থাকলে অনেকদিন ভালো থাকা যায়। আর পড়ালেখা খারাপ থাকলে কয়েকদিন পরেই দেখবা যে রেজাল্ট দিলে কষ্ট হয়ে যাবে। আচ্ছা, ক্লিয়ার, সবকিছু ঠিকঠাক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আচ্ছা, এমসিকিউ কিভাবে পাবো? দেখো, সবই বলে দিব। আজকের ক্লাসে কয়টা এমসিকিউ করাবো, দেখো এই যে কমেন্ট করতেছো কয়েকজন যে ভাইয়া এমসিকিউ কিভাবে পাবো বা এমসিকিউ কোথা থেকে পাবো, কি হবে। ওকে, আপনি কি ক্লাসে সবকিছু করাবেন কিনা? সো সেটার উত্তর দেখো, এই ক্লাসে আমি তোমাদেরকে 500টা এমসিকিউ দেখাই দিব। এটাই হলো আসলে আমাদের মূল টার্গেট, যে 500টা এমসিকিউ। কারণ এমসিকিউতেই কিন্তু অনেক সুন্দর মার্ক ক্যারি করে, তাই না? যে একেবারে একটা জাস্ট বৃত্ত ভরাট করবা, 1 মার্ক চলে আসবে। আর এটা সমস্যা কি, ওই একটা বৃত্ত ভরাট করতে যদি ভুল হয়ে যায় তাহলে তোমার 1 মার্ক চলে যাবে। আর সিকিউতে কি হয়, হ্যাঁ সিকিউ এর জন্য লাগবে, জ্ঞানমূলকের জন্য লাগবে, সবকিছুই লাগবে। কিন্তু সিকিউ এর ক্ষেত্রে হতে তুমি যদি একটু বানিয়েও লেখো, যে জিজ্ঞেস করলো যে প্রত্যহিক জীবনে অম্লের ব্যবহার লিখো, তো তুমি লিখলা, বানায় টানায় অনেক কিছু লিখলা, তাও দেখা যাবে যে একটা মার্ক পেয়ে যাবা। কিন্তু এমসিকিউটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্লাস এই এমসিকিউ এর মতন হলো আরেকটা কি, জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নও কিন্তু বানায় লেখা যায় না। তোমার সংজ্ঞা আসলো যে রক্ত কাকে বলে, বানায় কি লিখতে পারবা যে লাল কালারের যে হলো আমাদের দেহের মধ্য দিয়ে তরল পদার্থ চলাচল করে, তাকেই রক্ত বলে। সো এইভাবে তো বললে সুন্দর হয় না জিনিসটা। সো এইটাতেও কিন্তু মার্ক কাটে স্যাররা। তারপর অনুধাবনমূলকেও বেশি বানায় লেখার সুযোগ থাকে না তুমি যদি তুমি যদি টপিকটা না বুঝো। সো তার মানে তোমাদের আজকের ক্লাসে আমি তোমাদের যে এই যে 500 100 100, ঠিক আছে, এই যে 511 এই জিনিসটা দেখায় দিব। এইগুলো দেখাচ্ছি কারণ এইগুলো রিস্কি টপিক। এগুলো তোমাকে সাজেশন দিচ্ছি কারণ এগুলো থেকেই ইনশাল্লাহ আসবে। তুমি যদি 500টা করো, তোমার ইনশাল্লাহ 25টা এমসিকিউ কমন চলে আসবে। তুমি যদি এখানে 100 100 করো, তাহলে তোমার 5টা করে জ্ঞানমূলক, 5টা সৃজনশীল লিখতে হবে। সো 5টা জ্ঞানমূলক, 5টা অনুধাবনমূলক তোমার হলো কমন চলে আসবে। সো গ আর ঘ কোথা থেকে পাবা সেটাও আমি দেখায় দিব। সো সবকিছু মিলাই আমাদের হলো আজকের এই ক্লাসটা, যে আমাদের আজকের ক্লাসের টার্গেটই থাকবে যে কিভাবে এই রিস্কি জায়গাগুলো তোমার স্ট্রং জোনে কনভার্ট করা যায়। অর্থাৎ তুমি এই জায়গাগুলো নিয়ে টেনশন ফ্রি থাকবা পরীক্ষার আগের দিন। ওকে, সো তাহলে এখন চলো দেখি ঘতে সমস্যা আছে। ঘ আমি লেখা কিভাবে লিখতে হয় শিখিয়ে দিব। যে ভাইয়া ঘ কিভাবে লিখবা সেটা আমি তোমাদেরকে আজকের ক্লাসের এই প্রথমে সাজেশনগুলো দিয়ে তারপরে শিখিয়ে দিব। আচ্ছা, তো গেল। এখন চলো দেখি
ভাইয়া এতগুলো ১ ঘন্টায় পড়াতে পারবেন কিনা? হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন। ভাল লাগছে কথাটা। ও হলো আমার কথা চিন্তা করতেছে যে, "ভাইয়া আপনি কি এতগুলো ১ ঘন্টায় পড়াতে পারবেন?" আচ্ছা, দেখো। সো এই ক্লাসের আগে এই ক্লাসের আগে তোমাদের কিন্তু আ লক্ষ্য জিপিএ 5 এর ক্লাস হইছে। এই ক্লাসের আগে কিন্তু তোমাদের আমরা একাডেমিক ক্লাস নিছি বা রিভিশন হইছে তোমাদের একাডেমিক ক্লাসের মধ্যে। মানে আমরা অনেকগুলো ধাপ কিন্তু পার করে আসছি। অর্থাৎ তুমি যদি চিন্তা করো তুমি 9-10 এ একাডেমিক পড়া পড়ছো। একাডেমিক পড়া মানে স্কুলে গেছো বা স্কুল টাইপের পড়ছো আস্তে, আস্তে আরাম করে দিনে ২ পৃষ্ঠা করে পড়ছো। এরপরে সেখানের পড়ানোর পরে শিক্ষকও তোমাকে ২ পৃষ্ঠা করে পড়ানো হইছে। তারপরে তুমি রিভিশন করছো, ঠিক আছে? রিভিশন দিছো। তারপরে তোমাকে হলো লক্ষ্য জিপিএ 5 এর হলো ক্লাস নেওয়া হইছে। লক্ষ্য জিপিএ 5 এর ক্লাস নেওয়া হইছে। এখন এই এতগুলো ধাপ পার করার পরে তোমাদের আজকে যেটা আমরা দিচ্ছি সেটা হলো সুপার সাজেশন, ঠিক আছে? আজকে দেওয়া হচ্ছে কি সুপার সাজেশন, একেবারে শেষ মুহূর্তে। সো আলটিমেটলি তোমার এইগুলো ঠিকঠাক আছে ধরে নিয়েই আমি এই ক্লাসটাতে দাঁড়াচ্ছি। যদি কারো কোনো চ্যাপ্টারে প্রবলেম থেকে থাকে তাহলে কি করবা? যদি কারো কোনো চ্যাপ্টারে প্রবলেম থেকে থাকে তাহলে আজকের সাজেশন ধরে ধরে ওই টপিকগুলো ভালো মতন পড়ে ফেলবা। ঠিক আছে? সাজেশনের বাইরে খুব বেশি একটা যাওয়ার দরকার নাই, দরকারই নাই যাওয়ার। তুমি কুলাইতে পারবা না। ওকে? সো তাহলে এখন চলো দেখি। হ্যাঁ, ইনশাল্লাহ কমন পড়বে। এগুলো নিয়ে কোনো টেনশন নাই। কারণ এগুলো অনেক ঘাটাঘাটি করে বানানো হইছে। বিগত বছরের প্রশ্নগুলো, প্যাটার্নগুলো দেখেই তোমাকে সাজেশন দিব। সো আজকের যে টপিকগুলো দেখাবো, যেই প্রশ্নগুলোর কথা বলবো, মুখে বলবো প্লাস লেখাও থাকবে, সেগুলো ইনশাল্লাহ কমন পাবা। ওকে? সো এখন চলো দেখি সবগুলো অধ্যায় পড়বো কিনা। একটা সুন্দর প্রশ্ন করছো একজন, সবগুলো অধ্যায় পড়বো কিনা। আচ্ছা। অ্যাপের মধ্যে পিডিএফ কোথায় খুঁজে পাবো? অ্যাপের মধ্যে এই তুমি ক্লাসটার নিচেই পিডিএফ পাবা। আর যদি হলো তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকের ভিতরে তোমাদের হলো একটা ১ম কমেন্টে পিন্ড কমেন্টে তোমাদের হলো একটা লিংক দেওয়া আছে। তাহলে সেইখানেই তুমি ক্লিক করে ফর্মটা ফিল আপ করলেই তুমি প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা। আর ইউটিউব থেকে যারা দেখবা বা ইউটিউব থেকে যারা দেখতেছো এখন তোমাদের জন্যও সেম কথা। পিন্ড কমেন্টের ভিতরে দেখো যে ১ম কমেন্টের ভিতরে তোমার একটা লিংক দেওয়া আছে। ওই ফর্ম লিঙ্কটা ফিল আপ করলেই তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে? রিকোয়েস্ট দিয়ে রাখো ২-৩ দিনের মধ্যে পেয়ে যাবা। আচ্ছা। পরীক্ষার আগের দিনও এগুলো পড়ে গেলে হবে কিনা? হ্যাঁ, মূলত এইটা এখন থেকে শুরু করে পরীক্ষার আগের দিন পর্যন্ত রিভিশন দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা। তো এখন চলো দেখি। আ হ্যাঁ, পিডিএফ ডাউনলোড করি কিন্তু পরে পাই না। আচ্ছা ভাইয়া পিডিএফ ডাউনলোড করে তুমি অ্যাপের স্টোরেজ মানে সরি তোমার ফোনের স্টোরেজে চেক করলে পাবা না। তুমি পিডিএফ ডাউনলোড করার পরে ওই জায়গায় ক্লিক করতে হবে। যারা অ্যাপ থেকে দেখতেছো, অ্যাপের ভিতরে যখন একটা পিডিএফ ডাউনলোড করবা, করে ওই জায়গায়ই ক্লিক করতে হবে। ঠিক আছে? আমি এটাও দেখায় দিব তোমাদেরকে আজকে, কোনো সমস্যা নাই। সো তাহলে আজকের যে আমাদের সুপার সাজেশন, আমাদের সুপার সাজেশনের টার্গেট হলো যে মোটামুটি এখন তোমাদের শেষ অবস্থায় তোমাদেরকে একটা মানে দিক নির্দেশনা দেওয়া যে কিভাবে রিভিশন দিবা। তাই না? সব টপিক তো রিভিশন দেওয়া আসলে সমানভাবে সম্ভব হয় না। সো সেই জিনিসটাই আমি তোমাদেরকে আজকে এনশিওর করব। সো এখন এই জিনিসটা এনশিওর করার আগে তোমাদেরকে একটু আগে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের অবস্থা কি? তোমাদের পড়ালেখার অবস্থা কি? সো আমি একটা মানে একটু দেখতে চাই, হিসাব দেখতে চাই যে এই যে পরীক্ষার ২০-২২ দিন আগে, ২০ দিনও না সরি এই যে ১০-১৫ দিন আগে পরীক্ষার, তোমাদের এখন মানে কেমন মনে হচ্ছে? ধরো সুপার সাজেশন ক্লাস করতেছো এখন। তোমার এখন এই মুহূর্তে অবস্থাটা কি? যে কনফিডেন্ট তুমি? আত্মবিশ্বাসী? নাকি তুমি হতাশ? নাকি মোটামুটি? ওকে। নাকি কনফিউজড যে আমি কোথায় আছি আমি নিজেই জানি না? এ দেখতেছি অনেকগুলো। সি দেখলাম, হতাশ, অনেকে হতাশ। ডি আসলে কেউ নাই। ঠিক আছে, তাই না? হ্যাঁ, কনফিউজড কেউ নাই। আচ্ছা, ডি কে একজনকে ডি দিতে দেখলাম। সো সে কনফিউজড আসলে। আচ্ছা, বিজ্ঞানে এ প্লাস আসবে ইনশাআল্লাহ, আত্মবিশ্বাসী। আচ্ছা। সো এখন তোমাদের সাথে কথা বলে দেখো আমি ৪ রকমের উত্তরই পেয়ে গেলাম। সবথেকে বেশি পেলাম এ আর বি। ঠিক আছে? এ আর বি ক্যাটেগরির উত্তর আমি সবথেকে পেলাম বেশি। আচ্ছা। সো এখন দেখো যে এই জায়গায় সবার জন্য একটা করে আলাদা করে সাজেশন দিয়ে দিই, তাই না? একটু স্পেশাল ফিল হতে তো সবারই ভালো লাগে।
সো ওই যে বিভিন্ন দেখবা যে ফেসবুকে রিলস তো দেখো, তারপরে হলো ইউটিউবে শর্টস তো দেখো, ভিডিও তো দেখো। তো তখন হলো জিজ্ঞেস করে যে আপনি যদি এ চুজ করে থাকেন আপনার ভবিষ্যৎ এরকম, আপনি যদি বি চুজ করে থাকেন আপনার ভবিষ্যৎ এরকম, আপনি যদি সি চুজ করে থাকেন আপনার ভবিষ্যৎ এরকম। সো তখন ওই ভিডিওগুলো কেন চলে মার্কেটে জানো? কারণ ওই ভিডিওগুলো যখন কেউ দেখে তখন ভাবে যে আমি স্পেশাল, আমি এ চুজ করছি, আমি এখন হলো একটা মানে কি বলে, আমি হলো আগামী বছর হলো কোটিপতি হয়ে যাব, যারা বি চুজ করছেন তাদের আগামী বছর বিয়ে হয়ে যাবে, মানে এই টাইপের হলো ভিডিওগুলো দেয়। সো এখন কথা হলো যে তোমাদেরকে আপাতত প্রত্যেকের জন্যই একটু একটা করে আলাদা করে সাজেশন দিই যে ভাইয়া যারা বি চুজ করছো তাদের কি, এ চুজ করছো তাদের কি করা উচিত। ওকে, সো এখন দেখো, যারা এ চুজ করছো তাদের এখন শেষ পর্যন্ত ভালো মতো রিভিশন দেওয়া উচিত, যে ভাইয়া রিভাইজ করতে থাকো, ঠিক আছে, রিভাইজ করতে থাকো। যে ওকে, তুমি আত্মবিশ্বাসী, কিন্তু তোমার একটা সমস্যা হতে পারে, সেটা হলো তুমি যদি বেশি আত্মবিশ্বাসী হয়ে যাও। বেশি আত্মবিশ্বাসী হলে সেটা তখন নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো হবে। দেখা যাবে যে তুমি এই কয়দিন নরমালের মতনই পড়তেছো, যে আমি তো গত ২ বছর পড়ছি, আমি নরমালেই পড়ি। কিন্তু তোমার এই বন্ধু যে নাকি আগে একটু কম পড়াশোনা করছে, সে এখন জান প্রাণ দিয়ে পড়তেছে, সে এখন খুবই মনোযোগ দিয়ে পড়তেছে, আর তুমি রিল্যাক্স করে পড়তেছো না। এখন তোমারও এখনো যেই সেম যে সিরিয়াস টোনটা, যে হলো একেবারে সিরিয়াস থাকতে হবে, সেই জিনিসটা একটা সিরিয়াসলি রিভাইজ করা উচিত, ঠিক আছে, সিরিয়াসলি রিভাইজ করা উচিত, ঠিক আছে, সিরিয়াসলি রিভাইজ করতে থাকো। সো এইটা খেয়াল রেখো, যারা আত্মবিশ্বাসী তারা খেয়াল রেখো, বেশি আত্মবিশ্বাসী হয়ে যেও না। সো তোমাদের জন্য একটা সাজেশন আমার জন্য, আমার পক্ষ থেকে। যারা হতাশ, ঠিক আছে, হতাশ মানে তুমি হয়তো আগে ফাঁকিবাজি করছো। যারা পড়াশোনা করছে তারা হতাশ খুব বেশি একটা না। সো তুমি আগে ফাঁকিবাজি করছো, আমি ধরে নিলাম তুমি ফাঁকিবাজি করে হতাশ হয়ে গেছো, যে এখন এই কয়দিনে আমি কিভাবে পরীক্ষায় ভালো করতে পারি, তাই না? তো এখন তাহলে দেখো, তোমাদের জন্য আমার একটা সাজেশন, যে প্রথমত হতাশ থেকে ধরো আজকে তুমি ২৪ ঘন্টার মধ্যে ২ ঘন্টা হতাশ ছিলা। ওই ২ ঘন্টা যদি তুমি হতাশ না থেকে ওই ২ ঘন্টা যদি তুমি পড়তা, তুমি যদি এই সাজেশন দেখে, দেখে আমাদের এই সাজেশন পড়লেই কি কমন আসবে কিনা? ভাইয়া এখন এই শেষ মুহূর্তে তুমি পুরা চ্যাপ্টার পড়তে গেলে পারবা না। সাজেশন পড়ো, এটাতেই ইনশাআল্লাহ কমন চলে আসবে। এখন তোমার সাজেশন পড়লে তোমরা বলতেছো যে ভাইয়া সাজেশন পড়লে কি সব কমন পাবো? তোমাদের ৮টা সিকিউ আসবে, ৮টা সিকিউ আসবে। সো তুমি কি বলতে চাচ্ছ যে ভাইয়া এই সাজেশন পড়লে ৮টা সিকিউ কমন পাবো কিনা এই গ্যারান্টি আপনি দিতে পারেন কিনা? ভাইয়া এই গ্যারান্টি যদি আমি দিতে পারবো তখন যদি প্রশ্নটা আমি করতাম, যে হ্যাঁ আমি নিজে হাতে আজকে বোর্ডের প্রশ্ন করছি, আমি ৮টা সিকিউ এটা এটা লিখছি, ওদেরকে আজকে সুপার সাজেশন ক্লাসে এটাই দিয়ে দিই। এটা তো আসলে সম্ভব না। আমি তোমাকে এই ৮টা সিকিউ কোন কোন জায়গা থেকে আসতে পারে সেটা হলো বলতে পারি, তবে হ্যাঁ এই ৮টার ভিতরে ৫টা তুমি কমন পাবা। এইটা অ্যাটলিস্ট আত্মবিশ্বাস আছে যে এই সুপার সাজেশন করে গেলে তুমি এই ৫টা সিকিউ কমন পাবা ইনশাল্লাহ, এইটুকু অন্তত আমি বলতে পারি। বাকি ৩টা যে মিলাইতে পারবো গ্যারান্টি নেই। একটা প্রশ্ন আউট অফ সাজেশন চলে আসতেই পারে। তোমার তো ৫টা লেখা লাগবে। সো এর মানে কি? এর মানে হলো তুমি যদি সাজেশনটারেও শর্ট বানায়ে পড়ো, তাইলে কপালে দুঃখ আছে। ভাই সাজেশনটা অন্তত পুরোপুরি পড়ো। বেশি পড়তে বলি নাই। ৫০০টা এমসিকিউ, ১০০টা জ্ঞানমূলক, ১০০টা অনুধাবনমূলক। এইটুকু যদি না পড়ে পরীক্ষা দিতে যাও তাইলে কেমনে হবে বলো তো? তো যারা ভাবতেছো ফাঁকিবাজির কথা ভাবতেছো, যে সাজেশন যেটা দিছে এটারেও কমায়ে পড়বো। কয়েকজন বলতেছো যে ভাইয়া সাজেশনে কি সব চ্যাপ্টার পড়া লাগবে? আমি তো ৭টা চ্যাপ্টার আছে, আমি পড়া যাবো ৫টা চ্যাপ্টার। তুমি সাজেশনও সব পড়তেছো না, তাইলে ভাই তোমারে আমি কেমনে বাঁচাবো বলো তো? সো আল্টিমেটলি এই ফাঁকিবাজিটা করো না। ওকে? ফাঁকিবাজিটা করো না। আচ্ছা। সো তাহলে যারা হতাশ তারা হলো যখনই হতাশ হবা, বইটা সামনে নিয়ে হতাশ হবা। ঠিক আছে? হতাশ হবা বাট হও কিন্তু বই সামনে নিয়ে। ঠিক আছে? বই সামনে নিয়ে এবং পড়তে থাকবা। ঠিক আছে? পড়তে থাকবা। সো তাহলে কি হবে? যতক্ষণ তুমি হতাশ থাকলা তোমার ওই সময়টুকু পড়াও হয়ে গেল, ঠিক আছে, এরপরে দেখবা যে আমি দিনে হতাশ থাকতেছি এন্ড পড়ে ফেলতেছি, হতাশ থাকতেছি এন্ড পড়ে ফেলতেছি, তখন তোমার দেখবা যে একটা চ্যাপ্টার হয়ে গেছে, একটু হলেও হতাশাটা কমবে। কারণ লজিক্যালি ভাবো, হতাশার মেইন কারণ হলো তুমি পড়তেছো না এই কারণে। সো পড়ো, তাহলেই তো হতাশাটা কেটে যাবে। তো এই কারণে তোমাদের জন্য এর থেকে আর বেশি কিছু সাজেশন দিব না, কারণ যার বোঝার সে এক লাইনেই কথা বুঝে গেছে। আর যে ভাবতেছে যে না ভাই আপনার কথা শুনবো না, আমি হতাশই থাকবো, ভাই ওরে যদি আমি এখন ১ ঘন্টা ধরে বুঝাই তাও ও হতাশই থাকবে। সো ওরে আসলে আমার কিছু বলার নাই। সাজেশনটা নাও, পড়াশোনা করো, হতাশাটা একটু কমানোর চেষ্টা করো। আচ্ছা, মোটামুটি ভাইয়া, মোটামুটি যারা ভাবতেছো তারা আসলে
তাদের টেনশনের কোনো তেমন একটা কারণ নাই, ঠিক আছে? মোটামুটি ভাবতেছো মানে তোমারে আমি কনফিডেন্সের মানে ক্যাটাগরিতেই ফেলে দিলাম, কনফিডেন্ট তুমি, আত্মবিশ্বাসী তুমি। কেন? কারণ হলো যে মোটামুটি ভাবতেছে, সে ট্রাই করতেছে যে ওকে, আমার পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। সো তাহলে সে আসলে দেখা যাবে যে তার পড়াশোনা ভালো হচ্ছে। সো যারা মোটামুটি বলছো, তোমরা এই যে রিভিশন দেওয়ার যে জিনিসটা, এটা হলো তোমরা ওই সিরিয়াসলি রিভিশন দাও। তো তোমাদের জন্য আর আলাদা করে কিছু বললাম না, তোমরাও সিরিয়াসলি রিভিশন দিতে থাকো, মানে খেই হারায় ফেলো না। সামনে পরীক্ষা, 10 দিন পরে পরীক্ষা, রুটিন বানাও, ওই রুটিন অনুযায়ী পড়তে থাকো, রিভিশন দাও, তারপরে তোমার হলো পরীক্ষার আগে আগে যে গ্যাপ পাবা, সেই আগে আগে তোমাদের হলো রুটিন অনুযায়ী একটা রিভিশন দেওয়ার প্ল্যান বানায় ফেলো। আচ্ছা, এখন দেখো তোমাদের অনেকগুলো কমন প্রশ্ন আসতেছে। প্রথম কমন প্রশ্ন হলো সাজেশন কোথায় পাবো? ভাইয়া বোর্ড প্রশ্ন পড়বো নাকি ভালো করে স্কুলের প্রশ্নগুলো পড়বো? ভাইয়া চ্যাপ্টার 7, 10, 11, 1 ভালো করে পারি, এইগুলো পড়লে হবে না? তারপরে দেখো অনেকগুলো মানে এরকম অনেক টাইপের প্রশ্ন আসতেছে, সবগুলোরই উত্তর দিব। আর শুনো, যারা কনফিউজড, তোমরা তো একেবারে গুণধর বাচ্চা কাচ্চা, কনফিউজড হয়ে আছো যে ভাইয়া আমি এই তিনটার মধ্যে কোনটাতে আছি, হ্যাঁ বুঝতেছি না। আচ্ছা, সো তোমার জন্য কি? তোমার জন্য সেম সাজেশন ভাইয়া, যে কনফিউজড যদি থেকে থাকো, কনফিউজড হওয়ার কোনো সময় নাই। তোমার অত বোঝা লাগবে না যে তুমি হলো আত্মবিশ্বাসী, তুমি মোটামুটি নাকি তুমি হতাশ। ঠিক আছে, বেশি বুঝতে গেলে দেখা যাবে তুমি কয়দিন পরে বলবা যে ভাই আমি তো হতাশ। তো তুমি বুঝতেছো না, তুমি এখন সব থেকে ভালো, ঠিক আছে? তুমি সব থেকে ভালো, যে তুমি কনফিউজ, ঠিক আছে? তুমি সবচেয়ে ভালো মানুষ, ওকে? তো তুমি যেহেতু সবচেয়ে ভালো মানুষ, তোমার এত খারাপের দিকে, এরকম হতাশা টতাশার দিকে যাওয়ার দরকার নেই। তুমি সাজেশনটা নাও, সাজেশনটা নিয়ে পড়তে থাকো। এখন সবার যে কমন প্রশ্ন যে ভাইয়া সাজেশন কোথায় পাবো? আচ্ছা, তো সাজেশন পাওয়ার জন্য সব থেকে সহজ টেকনিকটা হলো কি, দেখো আমাদের একটা গুগল ফর্মের লিংক দেওয়া আছে ফেসবুকে, ইউটিউবে। সো ওখানে থেকে, অথবা অ্যাপের ভিতরে গেলে অ্যাপে এই যে ক্লাসটা হচ্ছে এর নিচেও পিডিএফটা ইনশাল্লাহ চলে যাবে। সো দুই জায়গা থেকেই তোমরা হলো ফিল আপ করে রাখতে পারো, বা দুই জায়গা থেকেই তুমি পিডিএফটা অ্যাক্সেস করতে পারো। যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করে রাখো। ঠিক আছে, গুগল ফর্মটা ফিল আপ করে ফেলো, রিকোয়েস্ট কোড দিয়ে রাখো। আর যারা হলো অ্যাপ থেকে দেখতেছো তারাও পেয়ে যাবা, তারা যদি আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট হয়ে যাও তারা তাহলে পেয়ে যাবে অ্যাপের মধ্যে, নাইলে তোমরা হলো ফেসবুকের থেকেই এই ফর্মের লিঙ্ক, ফর্মটা ফিল আপ করে ফেলো। ঠিক আছে, ফেসবুকে এসে এই ফর্মটা ফিল আপ করে ফেলো। এখন কথা হলো যে ভাইয়া কি এমন আছে এই সাজেশনের মধ্যে যে আপনি বলতেছেন যে এটা হলো দেখা দরকার আমাদের? দেখো, সো এরকম একটা পিডিএফ পাবা, বিজ্ঞান প্রশ্ন ব্যাংক ড্রাইভের মধ্যে দেওয়া থাকবে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক আর এমসিকিউ, তিনটা জিনিস তোমার থাকবে। আচ্ছা, সো আচ্ছা তাহলে তোমরা ফেসবুক থেকে একটু ফর্মটা ফিল আপ করে ফেলো। অ্যাপে যারা যারা পাচ্ছ না তারা ফেসবুক থেকে ফর্মটা ফিল আপ করে ফেলো, তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। ভাইয়া এইটা যদি আমাদের না দেওয়ারই কথা থাকতো, তাহলে তো এটা সামনে আনতামই না। আমরা তো চাই তোমাদেরকে দিতে এই জিনিসটা, সো এই জন্যই ফ্রিতেই দিচ্ছি, সো এই জন্যই কিন্তু আলটিমেটলি তোমাদের এটা দেখানো। আচ্ছা, সো দেখো কিভাবে থাকবে বইয়ের মধ্যে। তোমাদের তো 7টা চ্যাপ্টার আছে, তাই না? 7টা চ্যাপ্টার কি কি? উন্নততর জীবনধারা। সো দেখো প্রথমেই উন্নততর জীবনধারার ভিতরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া। হ্যাঁ, যারা বলতেছিল যে সংক্ষিপ্ত প্রশ্ন দিবে কিনা, সেটা দেওয়া। জীবনের জন্য পানি, আই নো তোমাদের কিছুই দেখা যাচ্ছে না, আমি সবই দেখাবো। জীবনের জন্য পানি, এটা দেওয়া। হৃদযন্ত্রের যত কথা, অর্থাৎ চ্যাপ্টার 3, সেটা দেওয়া। দেখো সবগুলোরই কিন্তু কতগুলা করে প্রশ্ন। তোমার কি মনে হয় যে কোথাও তুমি এইভাবে পাবা যে প্রশ্নগুলো এবং প্রশ্নের নিচে নিচে উত্তর দেওয়া? সো খুবই সুন্দরভাবে গুছানো হয়েছে সাজেশনটা, চ্যাপ্টার অনুযায়ী ধরে ধরে। সো প্রথমগুলো করলেই তোমার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হয়ে যাবে। এই যে দেখো কতগুলো পার্থক্যের ছক দেওয়া আছে, বক্স করে দেওয়া আছে। হ্যাঁ, সব সাবজেক্টের উত্তর কি পাওয়া যাবে? হ্যাঁ ভাইয়া, সব সাবজেক্টেরই পিডিএফ তুমি পাবা। আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখো। যেই দিনই তোমরা তো মানবিকের ক্লাস যেই দিনই হবে, একটু ঢুকে দেখবা যে মানবিকের ক্লাস হচ্ছে কিনা। হলেই ওইখানে তুমি ফেসবুকে ফর্মটা ফিল আপ করে রেখে দিবা, তোমার অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, সো গেল। এখন চলো দেখি, ফেসবুক তো আমার অ্যাড নাই, তাহলে কি করব? আব্বু বা আম্মুর যদি আইডি থাকে, আব্বু বা আম্মুর আইডি থেকে রিকোয়েস্ট দিয়ে রাখো। আসলে তোমার আইডি হতে হবে, ব্যাপারটা তো এরকম না। সো তাহলে করে রাখো, বা পরিচিত বড় ভাইয়ের আইডি, বড় বোনের আইডি থাকলে সেখান থেকে করে রাখো। ওকে, আচ্ছা। সরি, তোমাদের 6টা অধ্যায়, সরি বেশি 7টা বলে ফেলছি কেন? হ্যাঁ 6টা অধ্যায়, সরি 6টা অধ্যায়ের আছে, ভুলে 7টা বলে ফেলছি। সায়েন্সে 7টা, তো ওইখানে হলো আমি 7টা বলে ফেলছি। আচ্ছা, সো তাহলে তারপরে দেখো প্রথম 3টা গেল বায়োলজির। ও যারা আমাকে চিনতেছো না, আমি তো তোমাদের ক্লাস তো নিছি মনে হয়, বায়োলজির ক্লাস আমি তোমাদের নেই নাই? বলো তো, বায়োলজির ক্লাস নেই নাই আমি? জীবনের জন্য পানি, বা হলো তোমার উন্নততর জীবনধারা,
এগুলো তো আমি মনে হয় লক্ষ্য জিপিএতে নিছিলাম বা সামথিং। আচ্ছা, সো গেল। এখন কথা হলো যে আচ্ছা, অ্যাপের মধ্যেই অনেকে পেয়ে গেছে, সো যারা ভর্তি আছো তারা অ্যাপের মধ্যেই পেয়ে যাবা। সো একটু অ্যাপ থেকে চেক করে রাখো, বা অ্যাপের ভিতরে এই ক্লাসের নিচেই পেয়ে যাবা। ওই যে অনেকে বললো যে অ্যাপের ভিতরে পেয়ে গেছে। ওকে, সো গেল। এখন কথা হলো যে শুধু কি এইগুলাই পড়বো এখন? ইয়েস, তুমি বইটা পাশে রাখবা, তোমার মেইন বইটা পাশে রেখে এটাই পড়তে থাকবা, মেইন বইটা পাশে রেখে এটাই পড়তে থাকবা, তাহলেই হয়ে যাবে। ওকে, সো গেল। এখন চলো আমরা দেখি যে এই যে এসো বলকে জানি, এটা হলো ফিজিক্স রিলেটেড, মানে পদার্থবিজ্ঞান টাইপের একটা চ্যাপ্টার। তারপর হলো তড়িৎ, ঠিক আছে, কারেন্ট, ইলেকট্রিসিটি, এই টাইপের জিনিসপাতি এখানে। আচ্ছা, এইবার চলো আসি যে জ্ঞানমূলক প্রশ্ন। দেখো জ্ঞানমূলক প্রশ্ন এখানে হলো মানে একেবারে ভুরি ভুরি দেওয়া আছে। দেখো, দেখতে তো হালকা পাতলা আই গেস পাইতেছো। দেখো কতগুলো প্রশ্ন আর এক লাইনে উত্তর। তুমি যদি এইগুলো পড়ে ফেলো, জ্ঞানমূলক প্রশ্ন এগুলো পড়ে ফেলো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এর বাইরে থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসবে না। একটা চ্যাপ্টারে 70টা জ্ঞানমূলক প্রশ্ন ভাই। এই চ্যাপ্টার তুমি যদি উপর থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে করে শুরু থেকে শেষ পর্যন্ত যাও, 70টা লাইন তুমি হলো ঠিকঠাক মতো মানে এরকম জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুঁজে পাবা না। সো যত টাইপের প্রশ্ন যত অ্যাঙ্গেল থেকে আসতে পারে সবগুলোই এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে, মানে ইম্পর্টেন্ট প্রশ্ন বিগত বছরের অনুশীলনী, মানে বিগত বছরের যে বোর্ডের প্রশ্ন সেগুলো অনুযায়ী আমরা দিছি। দেখো 70টা প্রশ্ন, 70টা পড়লে তুমি একটা কমন পাবাই পাবা, কারণ আসবে এই প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, দেখা যাবে যে একটা বা দুইটা, তো তুমি এক দুইটা কমন পেয়ে যাবা। এরপরে জীবনের জন্য পানি, চলো এইখানে দেখি। এই জীবনের জন্য পানি চ্যাপ্টারটা একটু ছোট, এইখানে হলো 41টা প্রশ্ন দেওয়া আছে বোর্ডে। এই চ্যাপ্টারটা মোটামুটি একটু বেশি ইম্পর্টেন্ট না। হৃদযন্ত্রের যত কথা, এইটা আবার অনেক বড় একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো এইখানে 61টা প্রশ্ন দেওয়া আছে, 61টা প্রশ্ন, 61। সো আলটিমেটলি এইগুলা করলে তোমার এই চ্যাপ্টারের থেকে কোনো জ্ঞানমূলক প্রশ্ন আটকাবে না ইনশাল্লাহ। তারপরে দেখো অম্ল আর ক্ষারকে লবণের ব্যবহার। সো মানে আমি তোমাদেরকে বোঝাইতে চাইতেছি এগুলো পড়লে এর থেকে আর বেশি কি পড়তে চাও ভাইয়া, বলো তো আমাকে। 85টা প্রশ্ন, 85টা প্রশ্ন। এবং ভালো কথা হলো তুমি যদি এই জ্ঞানমূলকগুলো পড়ে ফেলো, তুমি অনেকগুলো গ ঘ লিখতে পারবা। ভাইয়া গ ঘ কেমনে লিখতে পারবো? দেখো, যে জ্ঞানমূলক পড়তেছো, ধরো ওইটা আসে নাই পরীক্ষায়, কিন্তু গতে ওই টপিকটা আসছে, তুমি শুরুতে যদি সংজ্ঞা লিখে ফেলো বা কিছু কথা বলার সময় যদি সংজ্ঞা লিখে ফেলো, স্যার ইমপ্রেসড হয়ে যাবে যে ওকে, ও হলো এটার সংজ্ঞা লিখতে পারে, এত সুন্দরভাবে লিখছে। সো তার মানে জ্ঞানমূলক প্রশ্ন পড়লে তোমার কিন্তু লস নাই আলটিমেটলি, কত পারবাই। তারপরে গ ঘয়ের ভিতরেও এই জ্ঞান একটু ঢেলে দিয়ে আসতে পারবা। 59টা প্রশ্ন। তড়িৎ শেষ চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টার, এইটাতে হলো তোমার 54টা প্রশ্ন। সো আলটিমেটলি এইখানে এই কয়টা জিনিস পড়লে তোমার আটকাতে পারা খুবই কঠিন হয়ে যাবে তোমাকে পরীক্ষায়। তুমি দেখা যাবে যে 8টাই কমন পেয়ে গেছো। সো এরপরে চলো আসি অনুধাবনমূলক প্রশ্ন। আমি আর সংখ্যাগুলো বললাম না, দেখো অনুধাবনমূলক প্রশ্নগুলো যথেষ্ট পরিমাণে আছে ভাইয়া। এইগুলো করার পরে তোমার যদি মনে হয় যে ভাইয়া আরো করতে চাই, তখন তুমি চিন্তা ভাবনা করো, কিন্তু সময় কি আছে? তুমি কি সামনের বছর দিবা? তুমি 2 দিন পরে দিবা পরীক্ষা, ঠিক আছে? সো আলটিমেটলি এইগুলো রাখো কাছে, এইগুলো ধরে ধরে বইটা পাশে রেখে পড়তে থাকো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, সো ওকে, এতগুলো সাজেশন দেওয়া যে স্ক্রল করতে করতেই আমার সময় চলে যাচ্ছে। আচ্ছা, সো দেখো লাস্টে এমসিকিউটা একটু পরে দেখাই, ঠিক আছে? এমসিকিউটা পরে দেখাই। এমসিকিউ আমরা কয়েকটা সলভ করব নিজেরা, ঠিক আছে? তোমাদের পড়াশোনার কি অবস্থা সেটা আমরা সলভ করে দিব সামনে, দেখি যে ঠিক আছে তোমার পড়াশোনার কি অবস্থা আছে। এই যে দেখো এমসিকিউ এখান থেকে শুরু হবে, 500টা এমসিকিউ আছে, 500টা এমসিকিউ আছে। আচ্ছা, সো এখন চলো আবার একটু আমাদের কথাবার্তাতে ফেরত যাই, ঠিক আছে? কথাবার্তাতে ফেরত যাই। সো তুমি যেই ক্যাটাগরিরই হও, এই সাজেশনটা তোমার জন্য পারফেক্ট। এখন কথা হলো যে ভাইয়া কিভাবে রিভিশন দিব? আমি অনেকবার অনেক কথা বলে ফেলছি, বাট রিভিশন বারবার বললাম যে রিভিশন দাও, কি বললাম দেখো, রিভিশন দাও, সিরিয়াসলি রিভিশন দাও, রিভিশন দাও, রিভিশন দাও। কিন্তু আসলে রিভিশন দিবাটা কেমনে, এটা তো প্রশ্ন। হ্যাঁ, রিভিশন দিবাটা কিভাবে, সেটা তো প্রশ্ন। আচ্ছা, সো এখন চলো দেখি। ভাই অ্যাপে তো কমার্সের কোনো ক্লাস নাই। ইনশাল্লাহ তোমরা কলেজে উঠতে উঠতে চলে আসবে কমার্সের ক্লাসও, সো টেনশনের কোনো কারণ নাই। আপাতত কমন সাবজেক্টগুলোই আমরা পড়ি। ওকে, সো আমরা আপাতত মানবিক পর্যন্তই গেছি, সো কমার্স ইনশাল্লাহ সামনেই চলে আসবে তোমরা কলেজে থাকতে থাকতেই। আচ্ছা, এইবার চলো আসি যে রিভিশন কিভাবে দিব। রিভিশন ব্যাপারটা ইন্টারেস্টিং। মানুষজন ভাবে কি, টিপিক্যালি ভাবে কি মানুষজন? মানুষজন ভাবে যে রিভিশন মানে একটা বইয়ের একটা পেজ থেকে শুরু করব, পড়বো, 2 দিন লাগায় পড়বো, পড়ে শেষ পর্যন্ত যাব, এটারে বলে রিভিশন।
ভাইয়া এইটারে যেটা বলে এটা হলো নতুন করে পড়া, ঠিক আছে? আমরা ভাবি যে আবার পড়তেছি পুরো একটা চ্যাপ্টার, সেটারই বলে হলো তোমার রিভিশন। কিন্তু তুমি যে একেবারে সব আগের মতন হুবহু লাইন ধরে ধরে পড়তেছো, এটারে রিভিশন বলে না, ঠিক আছে? এটারে বলে নতুন করে পড়া। সেই পরীক্ষার 2 দিন আগে এসে এই নতুন করে পড়া আমাদের কোনো দরকার নাই। যেই টপিক আগে পড়ে ফেলছো তো পড়ে ফেলছো, আলহামদুলিল্লাহ। পড়ো নাই, এখন কি করবা? ভাই এখন কি আবার সব পড়বা? 2 দিন লাগে একটা চ্যাপ্টার পড়বা? ভাই 2 দিন লাগায় যদি একটা চ্যাপ্টার পড়ো, বিজ্ঞানী তো পড়তে তোমার লাগবে 12 দিন, 6টা চ্যাপ্টার। তাহলে বাকি সাবজেক্টগুলো কি করবা? পড়া তো দরকার আছে নাকি? বাকি সাবজেক্টগুলো পরীক্ষা দিবা না? সো দিবা। সো তাহলে এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হলো যে নতুন করে পড়া না, রিভিশন দেওয়া। সো এই রিভিশনটাই কি, সেটাই আর কি বলবো, যে তার মানে যারা ভাবতেছে যে সব 2 দিন লাগায় লাগায় পড়বো, না। সো রিভিশন মানে তোমার 2 ঘন্টায় পড়তে হবে, রিভিশন মানে তোমার 4 ঘন্টায় পড়তে হবে এক একটা চ্যাপ্টার, তাই না? ঘন্টার হিসাবে চলে আসতে হবে। এখন রিভিশনের ক্ষেত্রে কিভাবে দিবা সেটা একটু শিখাই দিই। তোমরা এই যে সুপার সাজেশনটা দেখতেছো, এই সুপার সাজেশন আমাদের এসএস, এই জিনিসটা হলো ওপেন করবা, ঠিক আছে? যারা এই পিডিএফটা পাচ্ছ তারা পিডিএফটা ওপেন করবা, সুপার সাজেশন। সুপার সাজেশন ওপেন করে ধরো একটা চ্যাপ্টারের জ্ঞানমূলক, তারপরে হলো সংক্ষিপ্ত প্রশ্ন, অনুধাবন, এমসিকিউ বাদ দাও, এমসিকিউ পরে যায়, এইগুলো তো আছে। সো তাহলে তুমি করবা কি, আগে সবগুলো একবার রিডিং দিয়ে দিবা। কি করবা? এই সুপার সাজেশনটা একবার রিডিং দিয়ে দিবা। সুপার সাজেশনটা রিডিং দিবা, বেশি কিছু করবা না, মুখস্থ করবা না, রিডিং দিবা। তার মানে তোমার একটা আইডিয়া হলো যে সুপার সাজেশনে কি কি টপিক আছে। সুপার সাজেশন রিডিং দিছো, দেওয়ার পরে দ্বিতীয় ধাপে তুমি তোমার মেইন বই খুলবা। মেইন বই খুলবা, ঠিক আছে? মেইন বুক খুলবা। সো মেইন বুক খুলে তুমি হলো এইখান থেকে করবা কি, এইবার তুমি মেইন বই ভালো মতন পড়ো, ঠিক আছে? মেইন বই ভালো মতন পড়ো, বা মোটামুটি একটু মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে? যে বেশি মনোযোগ না, মুখস্থও করার দরকার নেই, আবার একেবারে গা ছেড়ে দিলেও সমস্যা, একেবারে রিডিং পড়লেও সমস্যা। তো একটু মনোযোগ, সো লাইক রিডিং এর থেকে একটু বেশি মনোযোগ, যে মুখস্থ করার ট্রাই করো, বাট সবকিছু মনে না থাকলেও সমস্যা নাই। তো একটু মনোযোগ দাও, একটু, বেশি না। এরপরে 3 নাম্বার ধাপ কি? 3 নাম্বার ধাপ হলো, এই যে আমাদের সুপার সাজেশন ছিল, এই সুপার সাজেশনটা আবার খুলো। সুপার সাজেশন খুলে এইবার টানা টানা মুখস্থ করে ফেলো, ঠিক আছে? যে হলো কি, লাল লাল কালি দিয়ে দেখায় যে, ঠিক আছে, টানা টানা মুখস্থ করে ফেলো, যে একেবারে টিটিএম টানা টানা মুখস্থ, ঠিক আছে? সো তাহলে গেল। এরপরে এইগুলো, এই টেকনিকগুলো সেই ছোটবেলায় শিখছিলাম, যে এটিএম একটানা মুখস্থ, ঠিক আছে? আমার আব্বু হলো শিখাতো, এটিএম মানে একটানা মুখস্থ, টিটিএম মানে টানা টানা মুখস্থ। সো যাই হোক, সো আলটিমেটলি এইটা একেবারে তারপর মুখস্থ করে ফেলো। সো যারা ভাবতেছো যে প্রথম লাফেই, প্রথম ধাক্কাই তুমি হলো এইটা করবা, যে আরে সুপার সাজেশন টানা মুখস্থ করে ফেলবো, দেখা যাবে পরীক্ষার হলে যে হুট করে কনফিউজড হয়ে গেছো। কারণ কি? তুমি সারা জীবন তো পড়ছো মেইন বই, তুমি তো সুপার সাজেশন দেখতেছো এই এখন, তাই না? সো তোমার মেইন বই পড়ো না পড়ো, হাতে তো ছিল। ওর সাথে বন্ধুত্ব তোমার তো বেশি, সম্পর্ক তো ওর সাথে তোমার সাথে বেশি দিন, তাই না? সুপার সাজেশন তো মাত্র পাইতেছো। সো সুপার সাজেশন এই জন্য, এই যে এই 3টা ধাপ ফলো করে পড়ো, আমার মনে হয় সায়েন্সে তোমাকে কেউ আটকাইতে পারবে না, বিশেষ করে সায়েন্সের জন্য, ঠিক আছে? একবার রিডিং দাও সুপার সাজেশন, তোমার বোঝা হয়ে যাবে যে কোন কোন টপিক আছে। এরপরে ওই চ্যাপ্টারটা খুলো, চ্যাপ্টারটা খুলে একটু মনোযোগ দিয়ে পড়ো, সব লাইন পড়ার দরকার নাই, সুপার সাজেশন যে রিডিং দিছো ওই ওই টপিকগুলো একবার পড়ে নাও। এরপরে শেষ, শেষ, এরপরে টানা মুখস্থ করে ফেলো। বুঝছো? এই হলো কথা। আচ্ছা, তো এখন কথা হলো যে ভাইয়া, তাহলে এই 3টা তোমার তাহলে মনে রাখতে হবে, আজকে থেকে তুমি মনে রাখো যে এই 3টা তোমার যদি হয়, ঠিক আছে, এই 3টা ধাপ যদি তুমি ফলো করতে পারো, তাহলে তোমার আলটিমেটলি আর টেনশনের কারণ নাই। আমি এইটুকু এনশিওর করতে পারি, বিজ্ঞানের ক্ষেত্রে আর কোনো কারণ নাই। সুপার সাজেশন কি? এই যে দেখাইলাম না, আরে এই যে একটু আগে যে পিডিএফটা দেখাইলাম, এই পিডিএফটা হলো আমাদের সুপার সাজেশন। ওই যে তুমি হলো শিখো অ্যাপের মধ্যেও পেয়ে যাবা, আবার তোমরা হলো ফেসবুক থেকে যারা দেখতেছো, ফেসবুকের ভিতরেও এটা পেয়ে যাবা। ফেসবুকে হলো একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করলে পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, সো গেল। তারপরে এখন যারা পিডিএফ এখন অ্যাপের ভিতরে খুঁজে পাচ্ছ না, কথার কথা, অ্যাপের ভিতরে খুঁজো, খুঁজে যদি না পেয়ে থাকো, তাহলে একটু পরে ক্লাসটা শেষ হলেই ফেসবুকে চলে আসবা, কারণ ফেসবুকে ক্লাসটা থাকবে। ফেসবুকের এইখান থেকে জাস্ট একটু ফর্মটা ফিল আপ করে ফেলবা। যদি তুমি নিতান্তই খুঁজে না পাও অ্যাপের ভিতরে, কিন্তু কয়েকজন বললো অ্যাপের ভিতরে পেয়ে গেছে অলরেডি, সো এই জন্য আমি বলতেছি অ্যাপের ভিতরেই খুঁজো, বাট না পেলে সমস্যা নেই, ক্লাসটা শেষ করো, আমার কথাটা শুনো একটু মনোযোগ দিয়ে, ঠিক আছে? সো এখন কথা হলো যে পরীক্ষায় চিত্র আঁকা লাগবে কিনা। এখন এই স্লাইডটা অন্য কোনো ক্লাসে তুমি হয়তো দেখো নাই, ঠিক আছে, অন্য কোনো সাবজেক্টে দেখো নাই,
চিত্র আঁকা ইন্টারেস্টিং একটা জিনিস। এই জিনিসটা তুমি অন্য কোনো চ্যাপ্টারে দেখো নাই। কেন দেখো নাই জানো? কারণ অন্য কোনো সাবজেক্টে তুমি ছবি কি আঁকাবা? ধরো বাংলাতে হলো নবাব সিরাজউদ্দৌলার পতন আসছে, যে পলাশীর যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ও হেরে গেছে। তোমারে বললো যে বাংলাতে ঘতে তো এরকম প্রশ্ন আসে যে সিরাজউদ্দৌলার পতন কি বলে চিত্রায়িত করো। তো এখন ধরো যে তুমি ভাবতেছো ও আচ্ছা চিত্র আঁকতে বলছে, একটা যুদ্ধের ময়দান আঁকায় দিলা, ধরো এরকম সিরাজউদ্দৌলারে আঁকায় দিলা, কথার কথা। তুমি ভাবতেছো চিত্রায়িত করতে বলছে, এইদিকে হলো ঘোড়া টোড়া দিয়ে ইংরেজ বাহিনী দেখায় দিলা, ঠিক আছে, যে ইংরেজ বাহিনী চলে আসছে, ইংরেজরা হলো ঘোড়ায় করে আসছে বা সামথিং কামান টামান নিয়ে আসছে, তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওখানে চিত্রায়িত করতে বলছে মানে তুমি হলো ওখানে তোমার ব্যাখ্যা করতে বলছে। তো এই জন্য এই চিত্র আঁকো এই জিনিসটা অন্য কোনো সাবজেক্টে তুমি পাও নাই। বাংলাতে দেখো নাই, ইংলিশে দেখো নাই, ম্যাথে হলো জ্যামিতির চিত্র থাকে, সো বাট আলাদা করে এরকম চিত্র থাকে না। সো অন্যান্য সাবজেক্টেও তুমি চিত্র ইউজুয়ালি পাবা না। চিত্রটা থাকে কোথায়? বিজ্ঞানেই থাকে, ঠিক আছে। সো এরকম চিত্র তোমার আঁকার দরকার নেই। দিলে হলো স্যার হলো পরীক্ষার হলে পরীক্ষার খাতা দেখে হয় খুব খুশি হবে, নাইলে খুব রেগে যাবে। সো খুব রেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, সো এখন কথা হলো যে বায়োলজির ক্ষেত্রে চিত্র আঁকবো কেন? বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে যে প্রথম 3টা চ্যাপ্টার জীববিজ্ঞান রিলেটেড আর কি। সো ওই চ্যাপ্টারগুলোতে ছবি আঁকার আছে। যেরকম বিশেষ করে একেবারে বলে দিলে এই ছবি আঁকবা কোনটার জন্য? ছবি আঁকবা খালি চ্যাপ্টার 3 এর জন্য। আর চ্যাপ্টার 3 তে ছবি আছে, আর চ্যাপ্টার 11-এ ওই বর্তনীর কিছু ছবি আছে। সো এই 2টা চ্যাপ্টার বাদে আর তেমন কোনো ছবি নাই। সো তোমরা আবার টেনশন করো না যে ছবি আঁকাইতে হবে মানে কি সবগুলো চ্যাপ্টারের ছবি আঁকাইতে হবে। চ্যাপ্টার 1-এ তো ভাত আছে, তো ভাতের প্লেট আঁকায় কি এরকম করে ভাত দিয়ে রাখবো কিনা পরীক্ষার হলে? না, এই সব করারও দরকার নেই, ঠিক আছে। এগুলো আজাইরা জিনিসপাতি, এগুলো করারও দরকার নেই। চ্যাপ্টার 3-তে কয়েকটা ছবি আছে, দেখায় দিব, বলে দিব, ওই ছবিগুলো আঁকাবা। চ্যাপ্টার 11-এ বর্তনীর ছবি আছে, সেগুলো দেখবা। আচ্ছা, বলেই দিই এখানে। তো কোনটা কোনটা করবা? চ্যাপ্টার 3-তে হলো হৃৎপিণ্ডের ছবি, ঠিক আছে, হার্টের ছবি, হৃৎপিণ্ডের ভিতরে রক্ত কিভাবে যায়, হৃৎপিণ্ড ও এর ভিতরে রক্ত। সো এর ভিতরে রক্ত কিভাবে যায়, এই 2টা ছবি শিখবা, ঠিক আছে। এর ভিতরে রক্ত, অ্যারো দিয়ে ওই যে এদিক থেকে ওইদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এই ছবিটা খালি শিখবা। আর চ্যাপ্টার 11-এ বর্তনী আছে না কিছু, যে বিদ্যুতের লাইনগুলো কিভাবে কানেক্টেড থাকে, এই ছবিটা শিখবা। সো এই 2টা ছবি শিখলেই তোমার ছবি আর দেওয়া লাগবে না। পরীক্ষায় যদি ভাবো, মানে তোমার যদি কনফিডেন্স থাকে যে আমার হলো ছবি আঁকার হাত ভালো বা ছবি আঁকাতে পারবো, ভালো না বাট আঁকাতে পারবো, তাহলেই তুমি এগুলো ছবিগুলো দিতে পারো। আচ্ছা, তো এখন চলো দেখি, তোমাদের কৃষি পরীক্ষার 4 দিন পরে বিজ্ঞান পরীক্ষা। তাহলে তো ভাই একেবারে আরামের সাথে রিভিশন দিবা। তোমাদের হলো একটা রিভিশন দেওয়ার রুটিনও বানায় দিচ্ছে, ঠিক আছে। তো তাহলে এখন যদি 4 দিন পরে পরীক্ষা হয় তাহলে তো ভালোই। দেখো 6টা চ্যাপ্টার আছে। আমরা জানি প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা, দ্বিতীয় অধ্যায় সেটা হলো জীবনের জন্য পানি, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায়। এখন আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি কিভাবে পড়তাম আর আমি কিভাবে পরীক্ষায় উত্তর করতাম সেটা একটু বলে দিই। মার্ক যদি বেশি পেতে চাও, ঠিক আছে, মার্ক যদি বেশি পেতে চাও, পাস করতে চাও, যেটাই করতে চাও না কেন, আমি তোমাকে একটা টেকনিক বলে দিই। দেখো, বা আমি তো জানি যে ওভারঅল কোন চ্যাপ্টারগুলো থেকে ভালো মতন লেখা যায়। দেখো, যারা হলো পাস করতে চাও, সহজে পাস করতে চাও, পাশের জন্য চ্যাপ্টার আমি বলবো যে উন্নততর জীবনধারা, এটা হলো একটা পাশের জন্য চ্যাপ্টার, ঠিক আছে। পাশ, এই যে জীবনের জন্য পানি, এটা হলো একটা পাশের জন্য চ্যাপ্টার। কারণ কি, এগুলোতে অনেক ভুং ভাং লেখা যায়। ভুং ভাং লেখা যায় মানে কি, পরীক্ষায় আসলো সুষম খাদ্য কেন খেতে হয়। এখন তুমি তো বই ভালো মতন পড়ো নাই, কথার কথা। তুমি লিখে আসলে যে সুষম খাদ্য খেতে হয় বেঁচে থাকার জন্য, মানব জীবনে সুষম খাদ্যর গুরুত্ব অপরিসীম, কথার কথা। তো এত জিনিস যদি এটা যদি লিখেও আসো, দেখা যাবে তাও তোমারে 2 দিয়ে দিছে স্যার। সো 4-এ 2 দিছে, 4-এ 4 কখনো পাবা না এইভাবে খারাপ ভাবে লিখলে। সো তাহলে তোমার এটা করলে এটা পাস করা সহজ, এটা পাস করা সহজ। এই জায়গায় হলো হৃদযন্ত্র অনেক কঠিন একটা চ্যাপ্টার। এটাতে তুমি ভালো মতন না পড়লে এটা তোমার মাথা ওলায় যাবে। প্রত্যহিক জীবনের তড়িৎ, এটাও হলো কঠিন একটা চ্যাপ্টার। সো এটাও তুমি যদি ভালো মতন না পড়ো তোমার মাথা ওলায় যাবে। এসব বলকে জানি, এটা মোটামুটি সহজ, 2-3টা সূত্র পারলেই তুমি পাস করতে পারবা। F = ma, mv - u/t, ওটা কয়েকটা জিনিস পারলে, মানে ত্বরণের সূত্র পারলে এটাও মোটামুটি পাস করা যায় ম্যাথ ট্যাথ আসলে। সো এই 3টা চ্যাপ্টার সহজ চ্যাপ্টার, পাসের চ্যাপ্টার। যারা একেবারে মিনিমাম পাস করতে চাও তারা এই 3টা চ্যাপ্টার ভালো মতন পড়ে যাও। এখন কথা হলো যে যারা ভালো মার্ক পেতে চাও, পাস করলে খালি হবে না, তাদের জন্য কি কি সাজেশন, যে তারা কোন কোন চ্যাপ্টার পড়বা।
এখন কথা হলো যে ভাইয়া তোমরাও একেবারে ভালো মার্কস পাওয়ার জন্য উন্নততর জীবনধারাটা ভালো মতন পড়বা, ঠিক আছে? কারণ উন্নততর জীবনধারা থেকে প্রশ্ন আসবেই আসবে, বিশেষ করে খাবারের জায়গাটা থেকে প্রশ্ন আসবেই আসবে। সো প্রত্যেকটা খাবারের কাজ, খাবারের অভাবে কি হয়, এই দুইটা জিনিস জানা ফরজ, ঠিক আছে? আর এমসিকিউ এর জন্য পুরো চ্যাপ্টার তো পড়বা। জীবনের জন্য পানি, এই চ্যাপ্টারটা আসলে একটু খুবই র্যান্ডম প্রশ্ন আসে, ভালো মার্কস উঠানো একটু কঠিন। সো ভালো মার্কসের জন্য হৃদযন্ত্রের যত কথা এইটা পড়বা, কারণ এর মধ্যে ছবি দেওয়া যায়। দেখো তো, ভালো মার্কস উঠানোর একটা জিনিস হলো ছবি দেওয়া। কঠিন চ্যাপ্টার, সো কঠিন চ্যাপ্টার মোটামুটি যদি তুমি এটা পড়ো তাহলে তুমি ভালো মার্কস উঠাইতে পারবা। এটাতে তুমি হৃদযন্ত্রের যত কথা, এটাতে তোমার অনেক ভালো লেভেলের পড়াশোনা থাকতে হবে, নাহলে কঠিন হয়ে যাবে। সো কিন্তু এটা লিখলে তুমি ভালো মার্কস পাবা, স্যার অটোমেটিক ভাববে তুমি ভালো একটা স্টুডেন্ট, ঠিক আছে? সো এইটা একটা জিনিস গেল। অম্ল, ক্ষারক আর লবণের ব্যবহার, এটাতে লিখলেও তুমি ভালো মার্কস পাবা, কারণ এটাও অনেক লজিক্যাল। কারণ এখানে অনেকগুলো বিক্রিয়া আছে, যে এইটার সাথে এইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, এইটার সাথে এইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে। সো এটাতেও ভালো মার্কস পাবা। প্রত্যহিক জীবনের তড়িৎ, এইটা তুমি হলো, এইটা একটু কঠিন চ্যাপ্টার, যারা অতিরিক্ত মানে ভালো মতন বুঝলেই ভালো মার্কস পাবা, নাইলে এটা কিন্তু ঝামেলা হয়ে যায়। সো এইটা তুমি পড়তে পারো, বাট না পড়লেও সমস্যা নাই। সো এই যে এসো বলতে জানি, এটাও যদি ভালো মতন পড়ো, ম্যাথগুলো পড়ো, সো এটাতেও তুমি ভালো মার্কস পাবা। সো কেউ যদি আমাকে বলে যে ভাইয়া এই জায়গায় তো 6টা চ্যাপ্টার, আপনি 4-5টা চ্যাপ্টার বলে দেন, যে আমি 4-5টা চ্যাপ্টার চাই, যে যেই 4-5টা চ্যাপ্টার পড়লে আমার মোটামুটি কমন চলে আসবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া তুমি প্রথম 5টাই ভালো করে পড়ো, ঠিক আছে? প্রথম 5টা পড়ো। প্রত্যহিক জীবনের তড়িৎ, অনেক ক্ষেত্রে বর্তনী টর্তনী তোমার জন্য কঠিন হয়ে যাবে তুমি যদি শেষ পর্যন্ত ভালো করে না পড়ে থাকো। যে পড়ছো তো সে তো ভালো কথা। একজন একটু আগে বললো যে ভাইয়া আমি 2, 10 আর 11 ভালো করে পারি, ওকে, সে তাহলে দিক। বাট যারা ধরো একেবারে পড়োই নাই প্রত্যহিক জীবনের তড়িৎ, তাদের জন্য ওভারঅল সেফ 5টা চ্যাপ্টার হলো প্রথম 5টাই পড়া। বুঝছো আমার কথা? সো যারা 11 পড়ে ফেলছো তারা তো মাশাল্লাহ অনেক বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা আসলেই অনেক বেশি কঠিন। সো এই জন্য আমি এটা সবাইকে সাজেস্ট করতেছি না। সো যারা এই কঠিন চ্যাপ্টারটা পড়ে ফেলছো তাদের জন্য অনেক অনেক দোয়া। সো তোমরা বাকিগুলো ইনশাল্লাহ পড়ে ফেলতে পারবা। হ্যাঁ, সো 11 অধ্যায় হলে যে সবাই কমেন্ট করতেছে 11 অধ্যায় পড়ি নাই, 11 অধ্যায় অনেক কঠিন। সো জানি তো ভাইয়া, শেষ দিকে এসে ধরো তোমরা 11 অধ্যায়ে আসলে পড়ার সময় এনার্জি ছিল না, ভালো মতন পড়ো নাই হয়তো, ঠিক আছে? আবার অনেকে 3rd চ্যাপ্টার পড়ো নাই, হ্যাঁ এটাও আসলে কঠিন একটা চ্যাপ্টার। এখানে বলতে গেলে আসলে কঠিন চ্যাপ্টার আছেই 2টা, 3 আর 11। সো মানে একটু ঝামেলা, ঠিক আছে? ছবি টবিও আছে এই চ্যাপ্টার 2টাতে, 3 আর 11। এখন কথা হলো যে ভাইয়া গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? সো গুরুত্বপূর্ণ টপিক এই জায়গায় আমরা দেখি, হ্যাঁ যারা অধ্যায় 3 পড়ো নাই তারা আবার 11 পড়ে নিও, ভালো মতন পড়ো, ঠিক আছে? সো গেল। অনেকের কাছে তড়িৎ সহজ লাগে, সব অধ্যায়ই পারি, আরে ভাইয়া তুমি তো সেরা। এই তুমি হলো সব অধ্যায় না পারলে কে পারবে? তুমি হলো অনলাইনে ক্লাস করতেছো, তুমি এত মানে পড়াশোনা করতেছো, তাই না? তোমার হলো এই যে সন্ধ্যার সময় মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, কত স্যাক্রিফাইস করতেছো, তুমি তো পারবাই, তাই না? ইনশাল্লাহ পারবা। আচ্ছা, হ্যাঁ আবার বলতেছে ভাই ভাই সব কঠিন। এই সব কঠিন বললে কি হবে? হবে না। আচ্ছা, তো এখন চলো দেখি, যে যেটাই পারো বা পারো না, তোমাদের এখানে একটা লিস্ট আছে, একটা স্ক্রিনশট নিয়ে নেবা। প্রত্যেকটা চ্যাপ্টারের আমি সাজেশন এইভাবেই দিয়ে দিছি। আর সাজেশন তো এটা আসল সাজেশন না, আসল সাজেশন কোনটা আবারও দেখাই দিই। আসল সাজেশন হলো এইটা, আসল সাজেশন হলো এই পিডিএফটা, আসল সাজেশন হলো এই পিডিএফটা, আসল সাজেশন এই পিডিএফটা। আর আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো এটা হলো যে গ ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ টপিক। তাহলে এটা হলো গ ঘয়ের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা তোমাদের দেখাবো। যে ভাইয়া পড়তে যদি চাই, লাইক হলো মানে কোনগুলোতে একটু বেশি মনোযোগ দিব, কোনগুলোতে একটু বেশি মনোযোগ দিব। তোমাদেরকে একটা সিস্টেম শিখাইলাম না, যে প্রথমে হলো সুপার সাজেশন রিডিং, তারপরে মেইন বুক একটু মনোযোগ দিয়ে পড়বো, তারপরে সুপার সাজেশন টানা টানা মুখস্থ করে ফেলবো। সো আমাদের তো এই 3টা নিয়ম, এখন থেকে আমাদের এই 3টা সিরিয়াল ফলো করতে হবে, সুপার সাজেশন, মেইন বুক, সুপার সাজেশন। সো এখন কথা হলো মেইন বই যখন পড়বো তখন আসলে কোনগুলোর দিকে ফোকাস রাখা উচিত হবে। সো একটু একটু বলে দিই, স্ক্রিনশট গুলো নিয়ে নিতে পারো, নিয়ে নাও। দেখো, বিগত বছরগুলোতে প্রশ্ন বেশিরভাগই আসছে খাবার থেকে। সো আলটিমেটলি এই যে দেখো, খাবার পর্যন্ত, খাবার আর ওজন, এই দুইটা জিনিস পর্যন্ত একেবারে পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। কি তোমার তোমার খাবার কি, খাদ্য বলতে কি বোঝো, খাদ্যের উপাদান কয়টা, কি কি,
সেই উপাদানগুলো খেলে কি কাজ হয়, শর্করা খেলে কি কাজ হয়, আমিষ খেলে কি কাজ হয়, লিপিড খেলে কি কাজ হয়, বা স্নেহ খেলে কি কাজ হয়, ভিটামিন খেলে কি কাজ হয়, খনিজ লবণ খেলে কি কাজ হয়, পানি খেলে কি কাজ হয়, রাফেজ খেলে বা আঁশ খেলে কি কাজ হয়। এখন কথা হলো এগুলো না খেলে কি হয়, দুইটাই পড়তে হবে, খেলে কি হয়, না খেলে কি হয়। এরপরে পড়বা যে এই সুষম খাদ্য কি। সো দেখো যা যা বললাম সবগুলোই চলে আসছে। ফাস্ট ফুডের প্রভাব কি, সো এগুলো তুমি বানায় লিখতে পারবা, কিছু জিনিস আছে বানায় লিখতে পারবা আর কিছু জিনিস আছে পড়তে হবে। সো তার মানে এই উন্নততর জীবনধারা থেকে তুমি যদি সিকিউ এর গ ঘ কমন পেতে চাও তাহলে খাদ্য অংশটুকু একেবারে ভালো মতন পড়তে হবে। শেষের দিকে প্রিজারভেটিভ আছে, তারপরে তোমার এখানে মাদকাসক্তি আছে, তারপরে শারীরিক চর্চা, শরীর চর্চা আছে, বিভিন্ন রোগ আছে। সো এইগুলো একটু লেস ইম্পর্টেন্ট বাট এমসিকিউতে চলে আসতে পারে। ওকে, সো গেল। পিডিএফ তুমি 3 জায়গায় পাবা। এই পিডিএফটা কোথায় পাবা আবারও বলে দিই, পিডিএফ তুমি 3 জায়গায় পাবা, 3 জায়গায়। এক, তুমি ফেসবুকে পাবা, ফেসবুকে এখন এই ক্লাসটা চলতেছে, ফেসবুকে এখানে প্রথম যে কমেন্টটা আছে সেই কমেন্টটাতে তুমি ক্লিক করলে এখানে একটা ফর্ম পাবা, এটা ফিল আপ করে দিলেই তুমি 1-2 দিনের মধ্যে পেয়ে যাবা পিডিএফটা। আর তুমি যদি হলো এইখানে তোমার কি বলে ইউটিউবে ক্লাসটা যাবে, সো ইউটিউবে যখন ক্লাসটা যাবে সেখানেও একটা গুগল ফর্ম থাকবে, সেটা যদি তুমি ফিল আপ করো তাহলেও তুমি পেয়ে যাবা। আর অ্যাপের মধ্যে তুমি ইনস্ট্যান্টলি পেয়ে যাবা, ঠিক আছে। অ্যাপের মধ্যে যাদের এখনো খুঁজে পাচ্ছ না, ক্লাসটা শেষ হওয়ার পরে একটু ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিয়ে অ্যাপটা একটু দেখবা, সাবজেক্টটা দেখবা, আজকের ক্লাসটা একটু দেখবা, নিচে একটু ঘাটাঘাটি করবা আজকের ক্লাসের নিচে, সো দেখবা যে পেয়ে যাবা। ওকে, সো তাহলে মোটামুটি এটা হলো কথা। সো চ্যাপ্টার 1-এ বলে দিলাম যে কিরকম কি আসতে পারে। এবার আসি চ্যাপ্টার 2, যেটা বলছি যে পাস করার একটা চ্যাপ্টার। সো পাস করার চ্যাপ্টার কেন বলছি, এখানকার টপিকগুলো দেখলেই তুমি বুঝবা। দেখো শুরুতে পানির ধর্ম, পানির গঠন, জলজ উদ্ভিদে পানির প্রয়োজনীয়তা, পানির মানদণ্ড। সো দেখো ভাই শুরুর দিকের যে এমন টপিকগুলো আছে যে এই টপিকটা মাঝখানে একটা টপিক আবার বাদ আছে, সো লাইক হলো এগুলো একটু কম গুরুত্বপূর্ণ। সো এই যে টপিক যেগুলোতে 3 স্টার 2 স্টার দেওয়া, ঠিক আছে, 3 স্টার দেওয়া, দেখো 3 স্টার টপিক দেওয়া, 3 স্টারে যে কয়েকটা আছে। সো আমি 3 স্টার টপিকগুলো একটু বলি। পানির ধর্ম বর্ণনা, ভাই পানি কেমন এটা কি তুমি একবার রিডিং পড়লেই সারা জীবন মনে থাকবে না? আমি আচ্ছা তোমাদের ছোট ভাই বোনদের এই ক্লাসটা আমি নিছিলাম, মজার কথা বলি, এই ক্লাসটা আমি নিছিলাম, ঠিক আছে। ওদেরকে আমি একটা টেকনিক শিখাই দিছিলাম, ওই যে কি বলে এখন তো তোমরা সবাই এই যে কমেন্ট করতেছো যে ভাইয়া এই যে মিলন স্যার, ঠিক আছে, এহসানুল হক মিলন যে আসছে আমাদের শিক্ষামন্ত্রী, দেখা যাবে যে বলছে যে কেউ হলো একজন আরেকজনের খাতা দেখতে পারবা না, ঠিক আছে, কেউ হলো তোমার মানে একেবারে দেখা দেখি করলেই আমি চলে আসবো বা সামথিং এরকম বলছে। সো আমি এর মধ্যে তোমাদেরকে একটা সহজ বুদ্ধি দিই, ঠিক আছে, একটা খুবই সিক্রেট বুদ্ধি দিই, এটা কাউকে বলো না। আর এই তো যারা শেয়ার টেয়ার করো নাই তারা এখনো চুপচাপ হয়ে যাও, শেয়ার টেয়ার করো না, কারণ এটা হলো দেখা যাবে যে মানুষজন দেখে ফেলবে। তো কি বুদ্ধি দিছিলাম যে পরীক্ষার হলে কি করবা, পরীক্ষার হলে যারা এই যে মানবিকের বিজ্ঞান পরীক্ষাটা যখন দিতে যাবা 1 বোতল পানি নিয়ে যাবা, ঠিক আছে। তো 1 বোতল পানি নিয়ে গেলে তাহলে কি হবে, তুমি যখন এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন করবা, কোন চ্যাপ্টারটা, জীবনের জন্য পানি। এখন পরীক্ষায় আসছে মনে করো যে এমসিকিউতে আসছে মনে করো পানির ধর্ম, যে পানি কি স্বাদহীন, পানি কি স্বাদযুক্ত, পানি দেখতে কেমন, পানির হলো ঘনত্ব কেমন, হ্যাঁ এই টাইপের প্রশ্ন আসছে। সো আস্তে করে একটু এই বোতলটা খুলে পানিটা খেয়ে নিবা, দেখবা যে স্বাদ কেমন, একটু রংটা দেখে নিবা পানির রং কেমন, দেখবা যে একটু পানি একটু ফেলে দেখবা পানির ঘনত্ব কেমন, দেখবা যে তোমার পানির ধর্ম পড়া শেষ হয়ে গেছে। এই পানির ধর্ম পড়তে যে যারা কান্নাকাটি করে ভাই, নিজের চোখের পানিটা দেখলেও তো হয়ে যায় যে পানির ধর্ম কেমন। তো পানির ধর্ম পড়া হয়ে গেল। পানির গঠন সে তুমি ছোটবেলায় ক্লাস 8-এই পড়ছো যে H2O দিয়ে পানির গঠন, ঠিক আছে। তো তাহলে এই যে গেল। তো তারপরে হলো তুমি যদি দেখো যে জলজ উদ্ভিদ আর জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা, ভাই ও কি করে, শাপলা ফুল, এখন একটা চিন্তা করো যে শাপলা ফুল মাছ পানি না থাকলে কি হইতো, পানি না থাকলে মরে যাইতো, পানি না থাকলে খাবার পাইতো না, পানি না থাকলে অক্সিজেন পাইতো না, ঠিক আছে। সো আলটিমেটলি এইসব কথাগুলোই দেখবে বইতে একটু সুন্দর করে লেখা আছে। তো এই চ্যাপ্টারটা আসলেই প্রচুর সহজ। এই চ্যাপ্টারটা এই পুরা বইয়ের মধ্যে যদি সব থেকে সহজ চ্যাপ্টার বলা যায়, এই চ্যাপ্টারটার মানে কিছু টপিক আছে খুবই সহজ একটা টপিক, ওই পিএইচ টিএইচ আছে ওগুলো একটু কঠিন, বাট ওগুলো থেকে খুব বেশি একটা প্রশ্ন এরকম একটা আসেও না, ঠিক আছে। সো চলো এরপরে আসি যে পানির মানদণ্ড, সো কি কি দেখে একটা ভালো পানি বলা যায়, সো এগুলো একটু পড়তে আবার একটু এফোর্ট দিতে হবে, সো সেগুলো আবার পড়বা। পানি সংরক্ষণে পানির পুনরাবর্তনের ধাপসমূহ, সো ভাইয়া পানি সংরক্ষণ কিভাবে করতে পারি, পানি দূষণ কিভাবে প্রতিরোধ করতে পারি, এগুলো
রচনা, বাংলা রচনা। পরীক্ষায় আসছে পানি দূষণ কিভাবে রোধ করবা। মনে করবা এটা বাংলা পরীক্ষা। একেবারে সুন্দর করে লেখা শুরু করবা যে মানুষ কিভাবে পানি দূষণ করতেছে, কলকারখানা, তারপর ময়লা আবর্জনা ফালাইতেছে, পানির মধ্যে মানে কি বলে সার পড়তেছে, তার পানির মধ্যে হলো গবাদি পশু গোসল করতেছে, ঠিক আছে? সো মানে হাবিজাবি ৭১৭ মলমূত্র ত্যাগ করতেছে। এই বাংলা রচনা দিয়ে তারপর বলবা যে এগুলো আমাদের প্রতিরোধ করতে হবে, এইটার জন্য এই কাজ করব, ওটার জন্য এই কাজ করব, গ্রামে স্যানিটারি ল্যাট্রিন দিব, গবাদি পশু গরু গোসল এখানে করাইতে দিব না, অন্য জায়গায় করাতে বলবো, শিল্প কারখানা পানির ইয়েতে দিব না, শিল্প কারখানার বর্জ্য পরিশোধন করব, তারপরে জমিতে অতিরিক্ত রাসায়নিক সার দিব না। দেখো আমি কিন্তু বইয়েরটা কিছুই মুখস্থ করে আসি নাই, গল্পের মতন বলতেছি, বাংলা রচনায় যা লিখতাম তাই বলতেছি। দেখা যাবে যে রচনার মতন করে ২-৩ পেজের উপরে লেখা হয়ে গেছে। সো এগুলো গেল। তবে এই টপিকটা যে আছে এই টপিকটার পাশে আমি একটা আলাদা করে স্টার দিয়ে রাখি। এখানে তো ৩টা স্টার দেওয়াই, আমি আলাদা করে একটা স্টার দিলাম এই টপিকটার পাশে, কারণ এই টপিকটা বানায় লিখতে পারবা না। সবই যদি বানায় লিখতে যাও তাহলে বিপদ হবে। পানি বিশুদ্ধ কেমনে করা যায়, পানি বিশুদ্ধ কেমনে করা যায়, আচ্ছা ২টা পয়েন্ট তুমি বানায় লিখতে পারবা। এক, স্ফুটন। কার কার বাসায় পানি ফুটাই বলো তো? পানি ফুটায় খাও কিনা? তো পানি ফুটায় খাইলে তুমি পানি বিশুদ্ধ করতেছো, তার মানে স্ফুটন একটা প্রক্রিয়া। কার কার বাসায় পানির ফিল্টার আছে? ফিল্টার যদি থেকে থাকে তাহলে তুমি পানি ওই যে ফিল্টারিং করতেছো, পরিশোধন করতেছো, পরিস্রাবন করতেছো। ওকে, সো ফিল্টারিং হয়ে গেল, ২টা পেরে গেছো। আর ২টা আছে বইতে, ওই ২টা একটু পাতন আর হলো ক্লোরিনেশন। সো পাতন আর ক্লোরিনেশনটা একটু আলাদা করে পড়বা, বাট এই জিনিসটা হলো তুমি মোটামুটি তাও ২টা পয়েন্ট লিখে আসতে পারবা বানায়, তাই না? আচ্ছা, সাজেশন থেকে কি কমন পাবা? ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, ঠিক আছে? ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, এ প্লাস পাওয়ার মতন কমন পেয়ে যাবা, ঠিক আছে? একটা দুইটা বাইরে থেকে আসতে পারে, বাট বাকিগুলো কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আসি চ্যাপ্টার 3, হৃদযন্ত্রের যত কথা। এখান থেকে হলো একটু কিছু কথাবার্তা বলি। সো সেটা হলো, এই চ্যাপ্টার যারা দিবা বলছোই অনেকে এই চ্যাপ্টার পড়ো নাই, এই চ্যাপ্টার কঠিন লাগছে। আমি বললামই যে পুরা তোমাদের এই বিজ্ঞান বইয়ের মধ্যে যে 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 11 দুইটা কঠিন চ্যাপ্টার, ঠিক আছে? কিন্তু কথা হলো যে এই দুইটার মধ্যে একটা পড়ে যেতেই হবে। যারা 3 পড়ছো ভালো করে তারা 11 না পড়লেও চলবে, আর যারা 11 পড়ছো ভালো করে তারা 3 না পড়লেও চলবে। কিন্তু দুইটাই বাদ দিয়ে যেও না, দুইটাই বাদ দিয়ে গেলে দেখা যাবে যে এই দুইটা থেকে তোমাদের 3টা সিকিউ দিয়ে দিছে, 3টা সিকিউ দিয়ে দিছে। তখন কিন্তু তুমি হলো বিপদে পড়ে যাবা, তোমার হাত পা বাঁধা হয়ে যাবে তখন। তো যারা মানে অন্তত এই দুইটার ভিতর থেকে একটা চ্যাপ্টার অন্তত পড়ে যাবা। আমার কথা কি ক্লিয়ার কিনা? আর বাকি চ্যাপ্টারগুলো সহজ, বাকি চ্যাপ্টারগুলো সবাই কমনলিই পড়বা, বাকি 4টা চ্যাপ্টার তো মাস্ট পড়বাই, ঠিক আছে? টোটাল 5টা চ্যাপ্টার মিনিমাম পড়ে যাবা। আর যারা ভালো স্টুডেন্ট তাদের তো আর এত কিছু বলার দরকার নাই। আচ্ছা, তো এখন দেখো যে এই চ্যাপ্টারের কি কি গুরুত্বপূর্ণ। ভাই এই চ্যাপ্টার পুরাটাই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের দেখো সবগুলো টপিক হলো 3 স্টার, খালি একটা টপিক বাদ গেছে, সেটা হলো রক্ত গ্রহণের প্রয়োজনীয়তা। সো রক্ত গ্রহণের প্রয়োজনীয় সতর্কতা, সরি, যে রক্ত গ্রহণের সময় আমি কি কিভাবে সতর্ক হতে পারি। এই টপিকটা আসলে না পড়লেও যা, পড়লেও তা, এমনিতেই তুমি পারবা। এই টপিকটা বাদে প্রত্যেকটা হলো 3 স্টার, 3 স্টার, 3 স্টার, 3 স্টার, এরপর একটা 2 স্টার, বাট 3 স্টার, 3 স্টার, 3 স্টার, 3 স্টার। সো এই চ্যাপ্টারটা আসলে পুরাটাই কঠিন এবং 3 স্টার। এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ পেয়ে যেতে পারো তুমি, ঠিক আছে? এই চ্যাপ্টার কিন্তু 2টা সিকিউ আসার মতন একটা চ্যাপ্টার। সো তাহলে এই চ্যাপ্টারটা যারা পড়ো নাই টেনশন বেশি করো না, একবার রিডিং পড়ে যাও, এমসিকিউ দেখো, আমাদের সুপার সাজেশনটা দেখো, টেনশনের তেমন কোনো কারণ নাই, কিন্তু চ্যাপ্টারটা আসলেই কঠিন। সো এখন তুমি বোঝার চেষ্টা করলেও বুঝতে পারবা না, আমি একেবারে ওপেনলি বলতেছি। এই চ্যাপ্টার আগামী 10 দিনে তোমার আরো অনেক পড়া আছে। তুমি এই চ্যাপ্টার জীবনেও পড়ো নাই, খুইলাও দেখো নাই, একটা পৃষ্ঠাও তুমি ঘুরায় দেখো নাই এই চ্যাপ্টারের। তুমি আগামী 10 দিনে তোমার হলো 10 দিন পরে, 10-12 দিন পরে তোমার পরীক্ষা। তুমি কি এই চ্যাপ্টার এখন দেখা ঠিক কিনা? ঠিক কিনা? না, এই চ্যাপ্টার এখন তোমার দেখা ঠিক না। তাহলে এই চ্যাপ্টারের কি করবা? এই চ্যাপ্টারের হলো সুপার সাজেশন থেকে এমসিকিউ গুলো পড়ে ফেলবা, জ্ঞানমূলক আর অনুধাবনমূলক গুলো একটু ভালো করে পড়ে ফেলবা, একবার সর্বোচ্চ হলে রিডিং দিতে পারো। মানে এত কিছু এফোর্ট দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এখন প্রথম অধ্যায় বাদ দিও না। একজন বলতেছে ভাইয়া এইটা আর প্রথম অধ্যায়টা বাদ দিতে চাচ্ছি। ভাইয়া এইটা বাদ দিলে দাও, প্রথম অধ্যায় বাদ দিও না, ঠিক আছে? এটা প্রথম অধ্যায় বাদ দিও না। আচ্ছা, সো গেল। এরপরে চলো আসি যে এই যে আরেকটা সহজ চ্যাপ্টারে চলে আসছি, যে মোটামুটি এটা হলো রসায়ন রিলেটেড চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার পড়াটাও খুবই আরামদায়ক, এই চ্যাপ্টার পড়াটাও মোটামুটি আরামদায়ক। দেখো এই জায়গায় এই চ্যাপ্টারে অনেকগুলো 1 স্টার টপিক আছে, কয়েকটা 3 স্টার টপিক আছে। সো দেখো, তো শক্তিশালী দুর্বল অ্যাসিডের বৈশিষ্ট্য, এগুলো থেকে তেমন একটা প্রশ্ন আসে না। তবে দেখো কোন প্রশ্নটা আসে, প্রত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার, 3 স্টার টপিক। এখন কথা হলো এই চ্যাপ্টারটা সহজ কেন বলতেছি জানো?
এই চ্যাপ্টারের কঠিন টপিকগুলো থেকে প্রশ্ন আসে না। সব চ্যাপ্টারই তো কঠিন আর সহজ মিলায়। হৃদযন্ত্র থেকে দেখো, হৃদযন্ত্র থেকে সবগুলো কঠিন কঠিন টপিক থেকে প্রশ্ন আসে, আর এই জায়গায় কঠিন টপিকগুলোই বাদ দিয়ে প্রশ্ন করে স্যাররা। স্যাররাও তো একটু দয়া মায়া দেখায়, সো স্যাররাও কঠিন টপিকগুলো বাদ দিয়ে প্রশ্ন করে দিতে। প্রত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার, তো ভাই তুমি দৈনন্দিন জীবনে অ্যাসিড কেমনে ব্যবহার করো? ভাবতেছো ভাই দৈনন্দিন জীবনে মানুষ আবার অ্যাসিড ব্যবহার করে, এটা আবার কেমনে? দেখো আমি তোমার কয়েকটা এক্সাম্পল দিই। এই যে তুমি যে টক জাতীয় ফল খাও, ওর মধ্যে অ্যাসিড থাকে। তুমি যে দই খাও, দইয়ের মধ্যে অ্যাসিড থাকে। ঠিক আছে, দেখবে যে দইয়ের মধ্যে আগের দই অথবা একটু লেবুর রস চিপে দিয়ে দেয়, ওর মধ্যে অ্যাসিড থাকে। বাসায় দেখবা যে ভিনেগার দিয়ে আচার বানাই, ওর মধ্যে অ্যাসিড থাকে। তারপরে হলো দেখবা যে কিছু অ্যালার্জি ট্যালার্জি হইলে বা হলো কিছু বলতা আছে কামড়াইলে, ওখানে হলো কিছু অ্যাসিড টাইপের জিনিস দেওয়া যায়, দিলে ওটার বলতা যদি ক্ষার টাইপের হয় তাহলে ওটা প্রশমন করে ফেলে। ওকে, সো আলটিমেটলি এইগুলো তোমার হলো খুবই সহজ প্রশ্নগুলো এখানে আসছে। এরপর আবার দেখো কঠিন টপিকগুলো আবার সুন্দর মতন বোর্ডে বাদ দিয়ে দিছে, আবার হলো সহজ টপিক দিছে, যে তোমার পেটে অ্যাসিডিটি হয়, জ্বালা পোড়া করে, জ্বালা পোড়া করে। সো এই যে জ্বালা পোড়াটা করে, এই জ্বালা পোড়াটা হলো তোমার কেন করে, ঠিক আছে? সো বা কিভাবে তুমি কি কি খাবার খেলে এই জ্বালা পোড়াটা করবে না? তো ভাই তুমি তো এটা নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলতে পারো যে ভাই ঈদের সময় দেখা যায় যে অতিরিক্ত খেয়ে ফেলি, তখন পেটে এরকম অ্যাসিডিটির প্রবলেমটা হয়, বা একটু তেল জাতীয় ভারী মশলাযুক্ত খাবার খেলে এরকম অ্যাসিডিটি হয়। কখনো কেউ বলতে পারবে না যে ভাই আজকে জাউ ভাত খাইছি, নরম একটা খাবার খাইছি, পায়েস খাইছি, খাওয়ার পরে হলো আমার পেটে অ্যাসিডিটি হচ্ছে। এরকম টিপিক্যালি হয় না, ঠিক আছে? সো তার মানে তুমি অলরেডি জানো। সো দেখো সহজ টপিকগুলো থেকে এই চ্যাপ্টারের প্রশ্ন আছে। হ্যাঁ, সহজ টপিক, যা যা বলতেছি মুখে দেখো সহজ টপিক। এরপরে দুইটা টপিক হলো আবার একটু একটু কঠিন, বেশি কঠিন না। পিএইচ এর মানার দরকার, পিএইচ মান কেন জানতে হয়। সো যারা বই পড়ছো তারা জানো যে এই টপিকটা সহজ, দেখতে কঠিন হলেও আসলে সহজ। পিএইচ কেন জানতে হয়? জমিতে যে সার দেয় না, সার যদি দিতে চাও, সার কিন্তু আরে ভাই বাজার থেকে সার কিনে আনলাম, সার দিয়ে দিলাম, তোমার কয়েকদিন পরে তোমার ফসল মরে যাবে। সো জমিতে যদি সার দিতে হয় তাইলেও তোমার পিএইচ জানতে হয়। তারপরে ওই যে দেখবা যে বাচ্চাদের জন্য আলাদা শ্যাম্পু থাকে, বাচ্চাদের জন্য আলাদা সাবান থাকে, তাই না? ওই যে জনসনসের প্রোডাক্ট ইউজ করে বাচ্চারা, তাই না? বাচ্চাদের জন্য আলাদা করে থাকে। সো ভাইয়া বাচ্চাদের জন্য আলাদা শ্যাম্পু, বড়দের জন্য আলাদা শ্যাম্পু কেন? তো অনেকে ভাবতে পারো যে একটা ছোট বাচ্চারে বড়দের শ্যাম্পু দিয়েই গোসল করায় দিব, বা তুমি ভাবতে পারো যে না আচ্ছা ভাইয়া ছোটদের শ্যাম্পুটাই আমি ইউজ করব। আসলে বাচ্চাটারও ক্ষতি, তোমারও ক্ষতি। কেন? কারণ বাচ্চাদের দেহের পিএইচ আলাদা, ওদের দেখবা ওদের স্কিন অনেক সফট হয়, তুলতুলে টাইপের হয়, ঠিক আছে? কারণ ওদের স্কিনের পিএইচ হলো একটু বেশি থাকে। আমাদের স্কিনের পিএইচ, আমরা যত বড় হচ্ছি পিএইচ তত আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? আমাদের স্কিন একটু বেশি অ্যাসিডিক টাইপের হয়ে যায়। ওকে, সো এই জন্য এক একজনের জন্য এক এক রকম সাবান থাকে, এক এক রকম শ্যাম্পু থাকে জমিতে সার দেওয়ার সময়। মানে এই যে দেখো, তার মানে সেই ঘুরে ফিরে দৈনন্দিন জীবনের কাহিনী, দৈনন্দিন দৈনন্দিন জীবনের কাহিনী। সো এইগুলোই আর কি বলা হয়েছে। পদার্থে পিএইচ মান জানার প্রয়োজনীয়তা দেখলাম, ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য, সো ক্ষারক কি, পানিতে ওইচ দেয়, এগুলো। প্রত্যহিক জীবনে ক্ষারকের প্রয়োজনে ব্যবহার এবং সাবধানতা, একই কথা ঘোরায় ফেরায়, যে ভাই যখন আমরা ক্ষারটার ইউজ করব এগুলো হাতে পড়লে খুবই মারাত্মক রকমের ভাবে পুড়ে যেতে পারে, মারাত্মক রকমের ভাবে ড্যামেজড হয়ে যেতে পারে। সো এইগুলো আসলে আমাদের মানে সাবধানভাবে সাবধানতার সাথে ইউজ করব কেমিক্যাল ল্যাবে, কেমিস্ট্রি ল্যাবে। সো তখন এগুলো সাবধানতার সাথে ইউজ করতে হবে। প্রশমন বিক্রিয়া, লবণের প্রয়োজনীয়তা, এগুলো হলো অত বেশি আসে না, যে লবণের রাসায়নিক বৈশিষ্ট্য, লবণের প্রয়োজনীয়তা। ভাইয়া লবণ কেন লাগবে? লবণ কিন্তু অনেক সময় হলো আহ আমরা, লবণ তো আমাদের দেহের জন্য দরকারি, উদ্ভিদের জন্য দরকারি। সো সেই জন্য সার হিসেবে জমিতে দেওয়া হয়। আবার বিভিন্ন জায়গায় হলো তোমার খাবার সংরক্ষণে লবণ ইউজ করা হয়। সো মাল্টিপল লেভেলের ইউজ আছে দৈনন্দিন জীবনে। সো দেখবা যে বেশিরভাগই এই চ্যাপ্টার হলো গল্প স্বল্প। কি এই চ্যাপ্টার হলো গল্প স্বল্প? কেন গল্প স্বল্প বলতেছি? কারণ এই চ্যাপ্টারে বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞেস করছে যে ভাই অ্যাসিড কেমনে ডেইলি ইউজ করে, ক্ষার কেমনে ডেইলি ইউজ করে, আরে ভাই তোমার পিএইচ কেমনে ডেইলি ইউজ হয় বা পিএইচ কেন দরকার, লবণ কেমনে ডেইলি ইউজ করে। তো ভাই যেটা ডেইলি ইউজ করার জিনিস সেটা তুমি বইতে একবার পড়লেই চোখ বন্ধ করবা, দেখবা যে পরীক্ষার হলে মনে পড়ে গেছে যে আরে আজকেই তো সকালবেলা ব্রাশ করে আসলাম। সো ব্রাশ করে যেহেতু আসছি, ব্রাশের মধ্যে কি থাকে, ব্রাশের মানে টুথপেস্টের মধ্যে কি থাকে, টুথপেস্টের মধ্যে ক্ষার থাকে।
দৈনন্দিন জীবনে ব্যবহার হয়ে গেল। আচ্ছা ভাই আসার আগে একটু গোসল করে আসছে, গোসলে যখন সাবান ইউজ করছো সাবানের মধ্যে ক্ষার থাকে। আচ্ছা ভাই শ্যাম্পু ইউজ করছো, শ্যাম্পুর মধ্যে ক্ষার থাকে। আচ্ছা ভাইয়া খাওয়ার সময় একটু হলো আম্মু শরবত খাওয়াই দিছে বা লেবু খেতে দিছে, কমলা লেবু খেতে দিছে, এর মধ্যে হলো অ্যাসিড আছে। ও আচ্ছা ভাই খাবার যে রান্না করছিল খাবারের রান্নার মধ্যে লবণ ছিল, ওই যে শেষ, লবণের ব্যবহার হয়ে গেল। তো আর কি চাও, সহজ জিনিস তো, তাই না? পড়ার এই চ্যাপ্টার সহজ। ওকে, এরপরে চলো আসি যে আমরা লাস্টের দিকে দুইটা চ্যাপ্টারে চলে আসছি। আচ্ছা, সো সেটা হলো যে গুরুত্বপূর্ণ টপিকের সরি এসো বলকে জানি, এসো বলকে জানির মধ্যে কি কি জিনিস আছে বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে ম্যাথ প্রচুর আসে। সো এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য রেডি হয়ে যাও। প্রথম যে চারটা চ্যাপ্টার দেখাইলাম ইউজুয়ালি ম্যাথ নাই, মানে দেওয়ার জায়গা নাই, বাট এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে এবং যারা ম্যাথটা উত্তর করে ফেলবে সে টানা ঠাস ঠাস করে অল্প লিখে 3 মার্ক পেয়ে যাবে। আমার এইরকম চ্যাপ্টারগুলো খুবই ভালো লাগতো। কেন ভালো লাগতো জানো? কারণ এইরকম চ্যাপ্টারে তোমাদের হলো আহ, গ ধরো 1 পেজের মধ্যে শেষ হয়ে যায়, ম্যাথ সলভ করলেই হয়ে যায়, 3-এ 3 দিয়ে দেয়, মার্ক কাটে না। আর ওই পানির ব্যবহার তুমি 1.5 পৃষ্ঠা না লিখলে তোমার 3 দিবে না, 1.5 পৃষ্ঠা ওরকম না লিখলে 3 দিবে না, দেখা যাবে। সো আলটিমেটলি তখন প্যারা হয়ে যায়। সো এই কারণে এই চ্যাপ্টারে ম্যাথ থাকে। আবার আরেকটা সমস্যা, ম্যাথে যদি তুমি রেজাল্ট ভুল করো 0 পেয়ে যাবা। তো তার মানে এই চ্যাপ্টার হলো খুবই ভালো চ্যাপ্টার, আর ভুল করলে খুবই খারাপ চ্যাপ্টার। সো ম্যাথগুলো হিসাব করতে হবে, তখন হলো সূত্রগুলো ঠিকঠাক মতো যেন। প্রথম নিউটনের গতিসূত্র আছে কয়টা? 3টা। সো প্রথম সূত্র, তারপর কই গেল নিউটনের দ্বিতীয় সূত্র আর নিউটনের তৃতীয় সূত্র। এই সূত্র 3টা কি সেটা জানা লাগবে। প্রথম সূত্রে কি বলছে? যে কোনো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। এই যে এটাকে জড়তা বলে, এটা ছিল কিন্তু প্রথম সূত্র, জড়তা নিয়ে কথা ছিল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রে কি বলছে? যে ওই যে ভরবেগের পরিবর্তনের মান, ভরবেগের পরিবর্তনের হার আর মান ওই যে বলের দিকের উপরে নির্ভরশীল সামথিং, ঠিক আছে, টানা মুখস্থ করি নাই। সো এখন তাহলে ওইটার কথা বলছে, সো দ্বিতীয় সূত্র। আর 3 নাম্বার সূত্র, ভাই 3 নাম্বার সূত্র তো খুবই সহজ। ফেসবুকে স্ট্যাটাস দেয় মানুষজন দুঃখ পাইলে, যে হলো এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সো তাহলে কি প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? এই জিনিসটা হলো তোমার হলো তৃতীয় সূত্র। সো আলটিমেটলি দেখো 3টা সূত্র কিন্তু খুবই সহজ সূত্র, এবং এই 3টা সূত্রের ব্যাখ্যা দেয় যে কি বুঝো, সূত্রটা লিখো। তো এই টাইপের কথাবার্তা বললে এই চ্যাপ্টারটা হয়ে যায়। হ্যাঁ, এই চ্যাপ্টারে ম্যাথ কি কি আসবে? এই চ্যাপ্টারে ম্যাথ আসবে এই যে এফ ইকুয়ালস টু এম এ, মানে উদাহরণের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু করে ফেলবা। এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? সো উদাহরণের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করে ফেলবা। উদাহরণ আর অনুশীলনের ম্যাথ করলে ইনশাল্লাহ তোমার গ ঘতে কেউ আটকাতে পারবে না। বুঝছো? সো গেল। স্যার 1 আর 3 বাদ দিয়ে বাকি 4টা অধ্যায় থেকে কি 5টা কমন পাবো? বাকি 4টা অধ্যায় থেকে 5টা কমন পাবা ইনশাল্লাহ, কিন্তু কথা হলো যে বাকি 4টা অধ্যায় তুমি ধরো পরীক্ষার হলে 5টা পারো আর 3টা পারোই না, তখন কিন্তু তুমি অপশন চুজ করতে পারবে না, তোমার 5টার 5টাই উত্তর করতে হবে। ধরো বাকি 4টা চ্যাপ্টার থেকে কঠিন প্রশ্ন হলো, তখন কিন্তু তোমার হাতে কোনো উপায় থাকবে না। এই জন্য এক চ্যাপ্টার 1 পড়ো, 1 আর 3 দুইটা বাদ দিও না, 1 পড়ো, 3টা এই 3 চাইলে বাদ দিতে পারো। ওর জন্য বলতেছি যে আর কি আমাকে প্রশ্নটা করছে। তো তুমি একটা পড়ো, ঠিক আছে, 1 পড়ো। একে খাবার দাবার সহজ পড়া পড়ো, খাবার দাবার সহজ পড়া পড়ে ফেলো। আচ্ছা, সো চলো দেখি। আহ 1 আর 3 ওই যে বললাম তো, হ্যাঁ এটা বললাম। তো এখন চলো দেখি, আমাকে আগে দেখো নাই, আমি তোমার মনে হচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছি নাকি? ক্যাপ পরে আসছি দেখে আমাকে চিনতেছো না, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে তোমাদের ক্লাস নিলাম কয়েকদিন আগে। তোমাদের তো মনে হয় পানির যে পানির ব্যবহার ওই চ্যাপ্টারটাই তো আমি শুরু করছিলাম, নিছিলাম। আচ্ছা ঠিক আছে। চ্যাপ্টার 1 একেবারে সোজা, এই যে এই বলতেছে, সবাই বলতেছে তোমার ফ্রেন্ড যে চ্যাপ্টার 1 একেবারে সহজ। ওকে, সো তারপরে এখানে কিছু এই ঘর্ষণ টর্ষণ রিলেটেড বলের প্রকৃতি, মহাকর্ষীয় বল, সরি হ্যাঁ মহাকর্ষ বল, তারপরে তড়িৎচুম্বকীয় বল, 4টা প্রকারভেদ আছে, এমসিকিউতেও আসে। সো এমসিকিউ এর জন্য হলেও এইগুলো বাকিগুলো একটু একবার রিডিং পড়ে নিও, ঠিক আছে? এই চ্যাপ্টারে ম্যাথ আসতে পারে। এরপরে লাস্টের চ্যাপ্টার যেটা অনেক কঠিন, ঠিক আছে? তারপরে চলো দেখি, 10 বাদ দিলে হয় না? 10 এখন চাইলে বাদ তো তুমি দিতেই পারো। দেখো সবার জন্য একটা ওপেন কথা বলে দিই, তুমি 6টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিতে পারো, যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিতে পারো, যে কোনো একটা দিয়ে বাকি 5টা ভালো মতন পড়বা, ঠিক আছে? সো যে কোনো একটা, সর্বোচ্চ একটা, সো যেটা তোমার সহজ, যেটা মানে যেটা তোমার কাছে কঠিন মনে হয়।
সো আমি টিপিক্যালি সাজেস্ট করছিলাম 3 আর 11-র মধ্যে একটু বেশি কঠিন, বাদ দিলে দিতে পারো। কারো যদি অন্য কোনো চ্যাপ্টার বাদ দিতে ইচ্ছা হয় দিতে পারো, কিন্তু বাকিগুলো আসলে সহজ। 10 সহজ আছে মোটামুটি। এই তড়িতের কাছে 10 কিন্তু সহজ, ঠিক আছে? তড়িৎ যতটুকু না পড়তে হয় 10 কিন্তু অতটুকু পড়া লাগে না। এই জন্যই আর কি বললাম আমি, ঠিক আছে? সো যাই হোক, গেল, প্যারা নেই। তো এখান থেকে দেখো ওয়ান স্টার টপিকগুলো তুমি না পড়লেও চলবে। তুমি হলো তড়িৎ বিশ্লেষণটা ভালো মতন পড়বা, তড়িৎ প্রলেপন ভালো মতন পড়বা, প্রত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণ আর তড়িৎ প্রলেপনের গুরুত্ব। সো তার মানে এই 3টা টপিক খুবই বেশি বেশি আসছে। দেখো 3 স্টার, তড়িৎ প্রলেপন, তড়িৎ কি বলে প্রত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণ, এগুলোর কথা লিখছে। ও এখানেও একটা ছবি আছে, বলতে ভুলে গেছিলাম। এখানে এরকম একটা বক্স আকারে এরকম হলো করে একটা ছবি টবি দেওয়া লাগে। সো সেই জিনিসগুলোর ছবি টবি দরকার হলে আঁকায় ফেলবা, ঠিক আছে? এখানে এরকম করে ছবি টবি দেওয়া লাগে, ছবিগুলো আঁকায় ফেলবা। ওকে। সো বৈদ্যুতিক ক্ষমতার হিসাব, এখানে একটু ম্যাথ আছে, এনার্জি সেভিং বাল্বের সুবিধা, ঠিক আছে? এই জায়গায় হলো কয়টা টপিক, এখানে হলো এই 4টা টপিক আছে। এখান থেকে কিছু ম্যাথ আসতে পারে, দেখবা যে কিলোওয়াট ঘন্টা টন্টা দিয়ে ম্যাথ আসতে পারে। সো ম্যাথগুলো একটু দেখে নিও। তারপরে যদি দেখি আমাদের লাস্টে বাসা বাড়িতে ব্যবহার উপযোগী বর্তনীর হিসাব বা বর্তনী কেমন। সো বাসা বাড়িতে কি টাইপের বর্তনী ইউজ করা যায় সেটা নিয়ে কথাবার্তা বলা আছে। সো ওগুলোও তুমি দেখে নিও এখান থেকে, বুঝছো? সো এখানে ম্যাথও আছে, ছবিও আছে, আবার এখানে কিছু হলো সহজ প্রশ্নও আছে। বাট এখানে সহজ প্রশ্নের রেটটা একটু কঠিন, মানে একটু কম। আচ্ছা, এই চ্যাপ্টারটা ভালো লাগে কারণ ম্যাথ রিলেটেড, আমার কাছে সহজ লাগে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো চলো দেখি। আচ্ছা, এখন চলো দেখি এইখানে। এইখানে হলো, আচ্ছা ম্যাথের এক্সাম্পল কি? এখানে ম্যাথের এক্সাম্পল হলো দেয় কি, এরকম দেয় ম্যাথ। দেখো যে তুমি একটা বাল্ব ধরো যে এত ওয়াট ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে? ধরো 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটা বাল্ব, ঠিক আছে? একটা বাল্ব, এটা হলো 2 ঘন্টা চললো, ঠিক আছে? 2 ঘন্টা চলে, তাহলে কত বিদ্যুৎ খরচ হলো? এই টাইপের ম্যাথ আসে যে তাহলে কত বিদ্যুৎ খরচ হলো। আমি অনেক সহজ দিয়ে ফেলছি, এটা আর একটু ঘুরায় দিতে পারে। ধরো ঘন্টা না দিয়ে হলো এটা মিনিটে দিতে পারে, ধরো যে 120 মিনিট চললো। আবার এটা হলো একেবারে সরাসরি ওয়াট না দিয়ে জুল পার সেকেন্ডে দিয়ে দিতে পারে, বা জুল এত সেকেন্ড ধরে চলে, সামথিং এরকম করে দিয়ে দিতে পারে। সো এইভাবে তোমাদের হলো এই চ্যাপ্টারের ম্যাথটা, এইটাই হলো কমন ম্যাথ এই চ্যাপ্টারের। আর বর্তনীর ম্যাথ তো আছে যে সিরিজ নাকি সমবায়ী, এগুলোতে আছে। তো এখন কথা হলো যে এই বোর্ডের প্রশ্নের একটা অ্যানালাইসিস দেখে নাও, তাহলেই তুমি বুঝবা যে ভাইয়া কোন চ্যাপ্টার বাদ দিব আর কোন চ্যাপ্টার হলো পড়বো, বা বাদ দিলে কি বেশি রিস্ক হয়ে যায় কিনা। ওকে, সো চলো এখন একটু দেখি। এখন চলো আমরা একটু পড়ে ফেলি। দেখো 1 নাম্বার অধ্যায় থেকে সবগুলো বোর্ডের হিসাব দেখো। তুমি কোন বোর্ডে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তুমি কোন বোর্ড সেই অনুযায়ী তুমি তোমার হিসাবটা মিলাইও। সো আমি ধরো ঢাকা বোর্ডের, সো আমি একটা বোর্ডে দেখাই, ঢাকা বোর্ড দেখাই। সো বাকিগুলোর তুমি স্ক্রিনশট নিয়ে নিও। সো দেখো ঢাকা বোর্ডে মোটামুটি কিন্তু ইউনিফর্ম লেভেলের ডিস্ট্রিবিউশন হয়েছে, মানে কোনো চ্যাপ্টারেই হেলাফেলা করা যায় না। চ্যাপ্টার 1 থেকে গত 5 বছরে 5টা প্রশ্ন আসছে, এই জায়গা থেকে 2 থেকে 5টা প্রশ্ন আসছে। হৃদযন্ত্রের যত কথা বলছিলাম যে কঠিন চ্যাপ্টার, বড় চ্যাপ্টার, 7টা প্রশ্ন আসছে। অম্লক্ষারের ব্যবহার 8টা প্রশ্ন আসছে, 10 থেকে 4বার প্রশ্ন আসছে, আর তড়িৎ থেকে 9বার প্রশ্ন আসছে। সো তার মানে এই 3টা চ্যাপ্টার থেকে খুবই বেশি বেশি বার প্রশ্ন আসছে ঢাকাতে। সো মানে এই 3টা চ্যাপ্টারের ভিতরে যে কোনো একটা বাদ দিতে পারো, মানে লাইক 3 আর 11-র মধ্যে একটা বাদ দিতে পারো, বেশি বাদ দিও না, বেশি বাদ দিলে বিপদে পড়ে যাবা, বুঝছো? বেশি প্রশ্ন আসে এগুলোর থেকে। তারপরে দেখো রাজশাহীতেও এই যে 3-এর থেকে বেশি প্রশ্ন আসছে, দেখো 11 থেকে 10টা প্রশ্ন আসছে। সো মানে সর্বোচ্চ হলে এই 2টার মধ্যে যে কোনো একটা বাদ দিতে পারো, 2টাই বাদ দিও না। কঠিন চ্যাপ্টার আই নো, বাট 2টাই বাদ দিও না। ওকে, দেখো যশোরেও এই যে 8টা আসছে, এই যে তড়িৎ থেকে 9টা আসছে। বারবার দেখবা এই 2টা কঠিন চ্যাপ্টার, এই 2টাই বড় চ্যাপ্টার, এই 2টার থেকেই বেশি বেশি প্রশ্ন আসছে। সো যারা ভাবতেছো 2টাই বাদ দিয়ে পরীক্ষায় যাব, পরীক্ষার হলে যায় দেখবা কমন আসতেছে না সিকিউ, বুঝছো? সো তারপরে কুমিল্লাতেও দেখো এটার থেকে বেশি আসছে, এটার থেকে বেশি আসছে। এই জায়গায় দেখো চট্টগ্রামে দেখো এটার থেকে বেশি, এটার থেকে বেশি। সিলেটে দেখো এই জায়গা থেকে বেশি, এখান থেকে বেশি। সিলেটে যদি অনেক ভালোভাবে ডিস্ট্রিবিউট করছে। বরিশালে দেখো এই 2টার থেকেই বেশি। তারপরে দেখো দিনাজপুরেও দেখো এই 2টার থেকে কখনোই কমে নাই। এই ময়মনসিংহ বোর্ডটা হলো কি এত কম কেন? আচ্ছা, ময়মনসিংহ বোর্ড মনে হয় পরে ওই যে বাদ হয়ে গেছে, তাই না? এই জন্য। আচ্ছা, সো তার মানে আমার যদি এই কয়টা চ্যাপ্টারের দিকে তাকাই, তাহলে দেখবা যে এই যে তোমার 2টা চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার যদি কেউ 2টাই বাদ দিয়ে যায়, পরীক্ষায় যে তার কান্নাকাটি করা লাগতে পারে। এবং এই 2টা চ্যাপ্টার থেকে তো এমসিকিউ আসবেই। সো যে কোনো একটা সর্বোচ্চ হলে বাদ দিতে পারো, ঠিক আছে? দ্বিতীয় কি বাদ দেওয়া যাবে? হ্যাঁ, এখন যদি কথা হলো দ্বিতীয় হলো খুবই পানি ভাত চ্যাপ্টার, বাদ দিতে চাইলে দিতে পারো। তুমি একবার রিডিং পড়ো,
রিডিং পড়ার পরে যদি মনে হয় যে বাদ দিতে চাই, বাদ দিতে পারো। ঠিক আছে, রিডিং পড়ার পরে তোমার মনে হবে যে এই চ্যাপ্টার চোখ বন্ধ করেই উত্তর করা সম্ভব। অধ্যায় 2 যারা বাদ দিতে চাচ্ছ, আমি একটা সাজেশন দেবো, একবার রিডিং পড়ো। অধ্যায় 2 বাদ দেওয়ার আগে একবার রিডিং পড়ো, ওইটাই যথেষ্ট। পরীক্ষার হলে দেখবে অধ্যায় 2 পারতেছো তুমি। ওকে, এতটাই সহজ। সো এখন চলো আমরা দেখি। সো অনেক পড়াশোনা নিয়ে কথা বললাম, আবার পরীক্ষা নিয়ে কথা বলি। তোমাদের অনেকেরই একটা সমস্যা আছে যে ভাইয়া পড়ি অনেক কিছু, পড়ছি অনেক কিছু, এখানে অনেক স্টুডেন্ট আছে যারা পড়ছে অনেক কিছু কিন্তু পরীক্ষার হলে মার্ক বেশি পায় না। স্কুলে মার্ক কম আসে, পরীক্ষায় মার্ক কম আসে, শিক্ষতে পরীক্ষা দিলাম মার্ক কম আসছে, সো আমি তো একটু প্যারা খেয়ে যাচ্ছি। সো দেখো, তোমার মার্ক কম আসে, তুমি ভাবো যে পড়াশোনা যত বেশি করব মার্ক তত বেশি পাবো, দুইটা সমানুপাতিক, এটাই তো নর্মাল। তাহলে এটাই যদি হতো, তাহলে তোমার পরীক্ষা দিতে হতো না। স্যাররা দেখতো যে এই ছেলেটা কয় ঘন্টা পড়ছে, দেখতো যে আচ্ছা একটা ছেলে 12 ঘন্টা পড়ছে, এরা ফার্স্ট বানায় দিই, একটা ছেলে 11 ঘন্টা পড়ছে, এরা সেকেন্ড বানায় দিই, একটা ছেলে 10 ঘন্টা পড়ছে, এরা থার্ড বানায় দিই। পড়া আর পরীক্ষায় মার্ক আনা দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। সো তুমি পড়ছো ভালো কথা, এখন পরীক্ষায় মার্ক তোমার আনার জন্য কতগুলো টেকনিক ফলো করতে হবে, যে তুমি কিভাবে লিখবা, কিভাবে সময় ব্যবস্থাপনা করবা। সো সেটা নিয়ে একটু কথা বলি, যে তুমি কিভাবে সময় দেখবা। তোমার হলো পরীক্ষার সময় অবশ্যই একটা ঘড়ি নিয়ে যাবা, কারণ সব রুমে সব পরীক্ষার হলে তোমার ঠিকঠাক মতো ঘড়ি থাকবে না, নাই থাকতে পারে। সো তুমি একটা হাত ঘড়ি নিয়ে যাবা। আচ্ছা, সো হাত ঘড়ি একটা নিয়ে যাবা। ওকে, তো তাহলে একটা অ্যানালগ ঘড়ি, ডিজিটাল ঘড়ি নিও না আবার, ঠিক আছে, যে একেবারে স্মার্ট ওয়াচ নিয়ে গেছে ওইসব নিও না, এবার দেখা যাবে কড়াকড়ি করতেছে। সো নর্মাল একটা ঘড়ি নিয়ে যাবা। দরকার হলে যদি মনে করো যে ভাই আমার নর্মাল ঘড়ি নাই, 200 টাকার একটা ঘড়ি কিনে নিবা। ঠিক আছে, 200 টাকার একটা ঘড়ি আছে, ওই যে ক্যাসিও টেসিওর ছোটখাটো ঘড়ি আছে, ওগুলো কিনে নিবা। তোমার কাজ হলো সময় দেখা, আর কোনো কাজই না। এবং টু দা পয়েন্ট প্রাসঙ্গিক উত্তর লেখা। এগুলো কিসের জন্য? ক আর খ এর জন্য। ঠিক আছে, ক খতে বেশি গেজাবা না, ক 1-2 লাইনে শেষ করার চেষ্টা করবা, খ হাফ পৃষ্ঠায় শেষ করার চেষ্টা করবা। এতে বেশি মার্কও দিতে পারে না, এটাতে মার্ক কাটবেও না। গ আর ঘ একটু আজাইরা গল্প করতে পারো, সমস্যা নেই, তবে টপিকের ভিতরে আজাইরা গল্প করো। আর প্রথম 5 মিনিট প্রশ্নপত্র স্ক্যানিং করবা। ভাইয়া স্ক্যানিং করবা মানে কি? প্রথমেই প্রথম টপিক কমন পায়া গেছি লিখা ফেলি, এটা করো না। প্রথমে 5 মিনিট আগে প্রশ্ন এপিটপিট দেখবা, 8টা প্রশ্নের মধ্যে কোন 5টা দাগাবা, কোন 5টা উত্তর করবা, সেই 5টা আগে একটু দাগ দিয়ে রাখবা। কারণ দেখা যাবে যে প্রথম প্রশ্ন তুমি পারো, কিন্তু এর থেকেও ভালো কিছু প্রশ্ন ছিল যেটা তুমি আরো ভালো করে লিখতে পারতা। সেই কারণে প্রথম 5 মিনিট একটু ভালো মতন প্রশ্ন দেখবা, চূড়ান্ত রিভিশনের জন্য সময় বাঁচাও। সো তার মানে লাস্টে তুমি হলো একটু সময় রাখতে পারো, লাস্টে 5 মিনিট সময় রাখতে পারো, 10 মিনিট সময় রাখতে পারো। হয়তো কোনো একটা প্রশ্ন তুমি অর্ধেক লিখে চলে গেছিলা, যে আচ্ছা একটু পরে লিখবো, মনে পড়তেছে না। হয়তো তুমি ছবি আঁকানোর জায়গাটা ফাঁকা রেখে পরের প্রশ্নে গেছিলা যে ছবি আঁকাবো। সো তোমার খেয়াল নাই, তুমি লিখতে লিখতে খেয়াল নাই, এই জন্য সবসময় 10 মিনিট আগে শেষ করার চেষ্টা করবা। আর বিজ্ঞান পরীক্ষায় আমার মনে হয় না যে এত বেশি লেখা লাগে। সো বহুত পরীক্ষা বহুত আগে শেষ হয়ে যায়। সো লাস্টে একটু রিভিশন দিবা, যে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের নাম্বার ঠিকঠাক দিছো কিনা, লুজ পেজ টাপলার করছো কিনা বা সুতা দিয়ে বাঁধছো কিনা, লুজ পেজের সিরিয়াল ঠিকঠাক আছে কিনা। সো লাস্টে কিন্তু অনেক কিছুই দেখা লাগে, সো সেগুলো একটু সময় দেখবা। এখন তোমরা ওই যে অনেকে জিজ্ঞেস করছিলে যে গ ঘ কিভাবে লিখবো, সো তাদের জন্য সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর করবা, এটা শাহিদিন ভাইয়ের একটা ভিডিও আছে, বেস্ট টেকনিক। ওকে, এটা কই পাবা বুঝতেছো, এটা শিখর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। আজকে গিয়েই এই যে দেখো এই জিনিসটা সার্চ দিবা, বা শিখর ইউটিউব চ্যানেলে এখনই এই যে ক্লাস শেষ করে দিচ্ছি, এখনই শিখর ইউটিউব চ্যানেলে যাও, 10 মিনিটের মতন একটা ভিডিও। সো ওখানে যে হলো তুমি একটু স্ক্রল করো ভিডিওজে, যে অথবা তুমি একেবারে লিখে সার্চ দাও যে সৃজনশীলে বেশি প্রশ্ন পাওয়ার, বেশি নাম্বার পাওয়ার বেস্ট টেকনিক, দেখবা যে শাহিদিন ভাইয়ের এই ভিডিওটা চলে আসছে। আর বহু নির্বাচনী কিভাবে উত্তর করবা, আমি তোমার জাস্ট একটা কথা বলে দিই, এরপরে শেষ, আমাদের এটাই শেষ স্লাইড। সেটা হলো যে প্রশ্ন ভুল করে মানুষজন, না শব্দটা দেখে না, এই কারণে। সো প্রশ্নে সঠিক উত্তর চাইছে নাকি ভুল উত্তরটা চাইছে, এটা একটু খেয়াল করবা, যে নিচের কোনটি সঠিক নাকি নিচের কোনটি সঠিক নয়, এটা দেখবা, না বোধক। আর অনুমানের ওপরে আস্থা রাখা। তোমার ধরো তুমি 4টা অপশন পড়ছো, পড়ার পরে কনফিউজড হয়ে গেছো, যে প্রথমে মনে হলো এটা উত্তর হবে, ফ্রেন্ডের কথা শুনে মনে হচ্ছে যে এটা উত্তর হবে না, ঠিক আছে, ফ্রেন্ডের কথা যদি শুনে ফেলো। তো এখন তুমি কনফিউজ হয়ে গেছো। তুমি যদি আসলেই ওই চ্যাপ্টার ভালো করে পড়ে থাকো, তোমার প্রথমে যেটা মনে হয়েছে ওইটাতেই তুমি ভরসা রেখে দাও। আর কথা হলো এটার সব থেকে ভালো জিনিস কি, নিজের দোষে ভুল হইলে অতটা খারাপ লাগে না। যদি আরেকজনের কথা শুনে ভুল দাগায় দিয়ে আসো, প্রচুর খারাপ লাগে। এই জন্য মানে সবসময় নিজের যেটা মনে হবে ওইটাই দিবা, নিজের উপরে ভরসা রাখবা। আচ্ছা, সহজ আর নিশ্চিত উত্তরগুলো আগে দাগাও।
তো কঠিন প্রশ্নগুলো কয়েকটা কঠিন প্রশ্ন থাকবে, এটা মেনে নিতেই হবে। কঠিন প্রশ্ন একটা আসছে, এটার জন্য কান্নাকাটি করে লাভ নাই। বাকি যে কয়টা সহজ প্রশ্ন আসছে সেগুলো দাগাও, ঠিক আছে? পরীক্ষায় সবসময় 25-এ 25 পাবা, এটা সবসময় গ্যারান্টেড না। বিশেষ করে যারা 25-এ 25 পেয়ে অভ্যস্ত ভালো স্টুডেন্ট, তাদের হয়তো খারাপ লাগে যে একটা প্রশ্ন কঠিন আসছে, পারতেছি না। ভাইয়া আগে সহজগুলো এনশিওর করো। মানুষজন সহজ প্রশ্নও ভুল করে, মানুষজন গ দাগাইতে যায় ঘ দাগায় ফেলে, মানুষজন সিরিয়াল ভুল করে ফেলে। সো এইগুলো করো না, ঠিক আছে? বোর্ড প্রশ্নে এরকম কঠিন প্রশ্ন আসলে প্যারা খেও না, সহজগুলো আগে করো। আর ওএমআর শিটে সঠিকভাবে বৃত্ত ভরাট করো, প্রশ্নের সিরিয়াল ঠিক রাখো। ওই যে ভুলে 17-র উত্তর 18-তে লিখে ফেলো না, 18-র উত্তর 17-টা দিয়ে ফেলো না। এটা যদি করো কপালে বহুত দুঃখ আছে। সো এই জন্য বারবার প্রশ্নের নাম্বার আর উত্তরের পত্রে ঠিকঠাক নাম্বার দিচ্ছ কিনা এটা মিলায় মিলায় তারপরে লিখবা, ঠিক আছে? তোমাদের এমসিকিউ 30টা, সরি, হ্যাঁ, এটাতে তো এমসিকিউ 30টা। সো বলছিলাম যে শেষ হয়ে যাবে। সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। বাট ওই যে একটা কাজ দিলাম, শিখর ইউটিউব চ্যানেলে এখনই যাও, শাহিদিন ভাইয়ের ভিডিওটা এখনই দেখো। সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখবা, কিভাবে সময় ম্যানেজ করবা, প্রত্যেকটা প্রশ্নে কতটুকু সময় নিবা, কোনটা কতটুকু পেজ লিখবা, কয় লাইন লিখবা, এটা পুরোটুকু ভিডিওতে ডিটেলসে বলে দেওয়া আছে। সো আমি তোমাদের সাজেশনটা আবারও দেখায় দিই। সো সাজেশনটা অবশ্যই 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 কালেক্ট করে নিও ভাই। সাজেশন এর থেকে গুছানো সাজেশন তুমি পাবা না। এর থেকে যদি ছোট সাজেশন তুমি পড়ো যে ভাইয়া আমি আরেকটা সাজেশন পাইছি 200টা এমসিকিউ করলেই হয়ে যাবে, তাহলে আল্লাহ হাফেজ, ঠিক আছে? তোমার জন্য এই সাজেশন না। মিনিমাম 500টা যদি না পড়ে যাও আর এদিকে 100টা সংক্ষিপ্ত প্রশ্ন, 100টা যদি না পড়ে যাও, তাহলে আসলে প্রিপারেশন সলিড হয় না। ওকে, সো এটা হলো সলিড প্রিপারেশনের জন্য সুপার সাজেশন। আল্লাহ হাফেজ।